আজকে হচ্ছে আমরা কনস্ট্রাক্টর দেখব। সো কনস্ট্রাক্টরের ডিফারেন্ট পার্ট দেখব। কনস্ট্রাক্টরটা অনেকটা মেথডের মতো, বাট কনস্ট্রাক্টরের একটা স্পেশাল কাজ আছে, এগুলো একটু দেখব। গতকালকে আমরা একটু দেখেছিলাম, তারপর একটু রিভিউ করি যারা আমরা মিস করেছি, যেহেতু অনেক আমাদের প্রবলেম ছিল। সো কনস্ট্রাক্টর ইজ আ ব্লক অফ কোড সিমিলার টু মেথড। মেথডের মতোই কিছু সিমিলার কাজ। এটা কখন কল হয়? যখন আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করেন, বাই ডিফল্ট এটা হচ্ছে কল হয়ে যায়। মেথডে যেমন আলাদা করে আমাকে মেথড কল করার একটা কোড লিখতে হয়, কনস্ট্রাক্টরে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করি সেটার সাথে সাথে কল হয়ে যায়। লাস্ট বলা আছে ইট ইজ দ্য স্পেশাল টাইপ অফ মেথড হুইচ ইজ ইউজড টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট। তার মানে অবজেক্টের মধ্যে যে ভ্যালুসগুলো থাকবে, তার মানে ক্লাসের মধ্যে কিছু অ্যাট্রিবিউটস লেখেন না। সাপোজ লিখবেন ক্লাস এ, এর আন্ডারে কিছু অ্যাট্রিবিউটস লেখেন না, ইন্ট আইডি অর স্ট্রিং নেম। এই অ্যাট্রিবিউটস গুলো কি, যখন আপনি অবজেক্ট ক্রিয়েট করেন ওই অবজেক্টের করেসপন্ডিং কি এই অ্যাট্রিবিউট গুলোর ভ্যালু চলে আসে। আমরা বলেছিলাম না যে সাপোজ আইডি ইকুয়াল টু যদি 5 থাকে, তার মানে আপনি যদি ওবিজে করেন এখানে, তাহলে ওবিজে.id দিয়ে আপনি কি প্রিন্ট করলে কি পাবেন, 5 ভ্যালুটা অ্যানসার পাবেন। সো এরকম দেখতেছিলাম না আমরা। তার মানে কি, অবজেক্ট যখন ক্রিয়েট করি এই ক্লাসের করেসপন্ডিং যে অ্যাট্রিবিউটস গুলো আছে, এই অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে কি অবজেক্টের আন্ডারে ক্রিয়েট হয়ে যায়। তার মানে এটা ফিজিক্যাল এন্টিটি ক্রিয়েট হয়ে যায়। সো এই ফিজিক্যাল এন্টিটি গুলো ইনিশিয়ালাইজ করার জন্যই বেসিক্যালি আমরা হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করি। সো আমরা যে এখানে অ্যাট্রিবিউটস গুলো ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েটের সময় ক্রিয়েট হয়, ওই অবজেক্টের ওই ক্লাসের অ্যাট্রিবিউটস গুলোর ভ্যালু ইনিশিয়ালাইজেশন মানেই হচ্ছে আমার অবজেক্ট ইনিশিয়ালাইজেশন। সো এই অবজেক্ট ইনিশিয়ালাইজেশনের জন্য আমরা হচ্ছে কনস্ট্রাক্টর বেসিক্যালি ইউজ করি। তার মানে যদি বলতে চাই, অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা কি করি, এই অ্যাট্রিবিউটস গুলোর ভ্যালু সেট করার জন্য কনস্ট্রাক্টর ইউজ করি। Next one is every time an object is created using the new keyword, at least one constructor is called. তার মানে যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করা মনে আছে আমাদের, সাপোজ এই ক্লাসে যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে আমাদের কি হয় করতে হতো, পাবলিক স্ট্যাটিক void main and give them stringers. নেক্সট আমরা কি দিতাম, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। সাপোজ অবজেক্টের নাম কি হতো ওবিজে, বাট ক্লাসের নাম কি এ। সো এ ওবিজে ইজ ইকুয়াল টু নিউ এ। এটা দিয়ে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতাম না ক্লাসে। সো when we are declaring an object or initializing an object, a constructor is by default calling. তার মানে কনস্ট্রাক্টর বাই ডিফল্ট কল হয়ে যায় এখানে। সো আমি যখন এটা ক্রিয়েট করি একটা কনস্ট্রাক্টর কল হয়ে যায়। এটা আমরা এতদিন পর্যন্ত দেখি নাই, কারণ হচ্ছে আমরা কনস্ট্রাক্টরের মেথডটা বা কনস্ট্রাক্টরের কনসেপ্টটা জানতাম না। বাট এটার করেসপন্ডিং একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়। যেই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয় এটার নাম হচ্ছে আমরা বলি ডিফল্ট কনস্ট্রাক্টর। তার মানে এইটা আমাদের এই জাভা যে এনভায়রনমেন্ট আছে, জেভিএম যেটা বলি, জাভা ভার্চুয়াল মেশিন, এই জাভা ভার্চুয়াল মেশিন যেটা আপনি কোন কনস্ট্রাক্টর লেখেন নাই, সে বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলে, যেটা হচ্ছে ডিফল্ট টাইপের কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকে না। আর এইখানে এই লাইনটার কথাই বলা আছে, জাভা কম্পাইলার প্রোভাইডস আ ডিফল্ট কনস্ট্রাক্টর বাই ডিফল্ট। তার মানে আমি যখন কনস্ট্রাক্টর ক্রিয়েট করতেছি না, আমি যখন অবজেক্ট ক্রিয়েট করতেছি, সে হচ্ছে বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলছে। কনস্ট্রাক্টর ছাড়া এই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজেশন প্রবলেম মানে পসিবল না। সো আমি যখন কনস্ট্রাক্টর দেই না, তখন কি করে, সে ডিফল্ট একটা কনস্ট্রাক্টর নিজেরা নিয়ে নেয়, নিয়ে কাজ করে ফেলে, ওটা আমি আর দেখতে পারি না। সো আমার এরর আসে না। এখন এই কনস্ট্রাক্টরের জন্য কয়েকটা রুলস আছে। এই দুইটা রুলস হচ্ছে আমি একটু দেখি। এই কনস্ট্রাক্টর নেম মাস্ট বি দ্য সেম অ্যাজ ইটস ক্লাস নেম। তার মানে ক্লাস নেমের সেম হইতে হবে। আর আরেকটা কি বলা আছে দেখেন, কনস্ট্রাক্টর মাস্ট হ্যাভ নো এক্সপ্লিসিট রিটার্ন টাইপ। তার মানে এটা কোনো রিটার্ন টাইপ থাকবে না। সো কি হবে, ক্লাস নেমের সাথে সেম হবে। সবাই একটু সামনে খেয়াল করেন, একটু কনসেপ্টটা খেয়াল করেন। ক্লাস নেম আর কনস্ট্রাক্টরের নেম সেম হবে, ডিফারেন্ট হবে না। আর এখানে বলতেছে যে কোনো রিটার্ন টাইপ থাকবে না। এটা হচ্ছে মেইন বেসিক ক্রাইটেরিয়া। আর এখানে একটা কথা বলা আছে, এটা রিটার্ন টাইপ একসাথে আলাদা ভাবে করে গেছে। জাভা কনস্ট্রাক্টর ক্যান বি অ্যাবস্ট্রাক্ট, স্ট্যাটিক, ফাইনাল এন্ড সিনক্রোনাইজ। অ্যাবস্ট্রাক্ট কি আমরা জানি না, বাট স্ট্যাটিক কি আমরা জানি না। স্ট্যাটিক কিওয়ার্ড দিলে কি, এটা কোনো জায়গায় চেঞ্জ হয় না, অনেকটা কনস্ট্যান্টের মতো কাজ করে। বাট এটা পসিবল না কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর এখানে কিছু না কিছু ভ্যালু চেঞ্জ হয়, যেহেতু আমি ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে ভ্যালুগুলার ভ্যালু এখানে বসাচ্ছি, তারপরে কিছু চেঞ্জ হচ্ছে। সো এটা স্ট্যাটিক পসিবল না। ফাইনাল কিওয়ার্ডটা এখন আমরা জানি না, আমরা কিছুদিন পরে পড়বো। আর সিনক্রোনাইজ বলতে একসাথে মার্জ করা না বা কম্বাইন করা না, এরকম। সো এই কয়েকটা ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের রুলস।
নেক্সট আছে আমরা বলতেছিলাম ডিফল্ট একটা কনস্ট্রাক্টর আছে যেটা বাই ডিফল্ট যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি সে ক্রিয়েট করে ফেলে, আর আরেকটা আছে প্যারামিটার আছে। তো শর্টে যদি বলি নরমালি ডিফল্ট কনস্ট্রাক্টর কি জিনিস, ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে কনস্ট্রাক্টর বলতে কি বোঝাচ্ছিল যে একটা মেথড বা স্পেশাল টাইপের একটা কাজ আছে, তার কাজ হচ্ছে অ্যাট্রিবিউটস এর ভ্যালু দেওয়া। এখন মেথডটা দেখতে অনেকটা কি হবে, এটা মেথড না, মেথডের মতো দেখতে, এটা একটু মাথায় রাখেন। সো ক্লাসের নেম যেটা ওইটা হবে। সো মেথডে আমাদের কিছু প্যারামিটার থাকে। সো এইখানেও প্যারামিটার থাকবে। এখন এইখানে কি প্যারামিটার থাকবে, আমি যে ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করব এই প্যারামিটারগুলোই থাকবে, এছাড়া তো আর পসিবল না। কারণ আমার কনস্ট্রাক্টরের মেইন গোল কি, গোল হচ্ছে এই যে অ্যাট্রিবিউটসগুলো আছে অবজেক্টের আন্ডারে যে ভ্যালুসগুলো আছে এগুলো কথা বলতেছি কি স্টেট বলি অবজেক্টের, এইগুলোর ভ্যালুগুলো অ্যাসাইন করা। সো এই ভ্যালুগুলো যদি অ্যাসাইন করতে হয় তাহলে আমি কি আইডির জন্য আইডির মতো করে একটা ভ্যালু নিতে হবে। আইডি ভ্যালুটা কি আছে ইন্টিজার, তো ইন্টিজার টাইপের একটা প্যারামিটার থাকবে, সাপোজ ধরি ইন্ট আই। নেক্সট আর কি স্ট্রিং আছে, স্ট্রিং নেম, তারপর স্ট্রিং রাখার জন্য একটা প্যারামিটার থাকবে, এটা হচ্ছে কি স্ট্রিং। এই যে প্যারামিটারটা দিচ্ছি দিয়ে আমি কি করতেছি, হয়তো এখানে আমি কি করতেছি আইডি ভ্যালু দিচ্ছি আই, আর এখানে নেমের ভ্যালু দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে যে পাচ্ছি এইন। এটাই বেসিক্যালি আমার কনস্ট্রাক্টর। কারণ কি ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নেম সেম, প্যারামিটার আছে, আর এইখানে আমি কি এই অ্যাট্রিবিউটস গুলোর ভ্যালু অ্যাসাইন করছি যেটা আমার মেইন টার্গেট, আর এখানে কোনো রিটার্ন টাইপ থাকবে না। সো মেথডের মতোই কিন্তু রিটার্ন টাইপ থাকবে না, আর এটা কি কোথাও কল হবে না। কিন্তু এটার কাজ হবে কিভাবে, কখন কাজ হবে, যখন আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি তখনই হচ্ছে আমি এই নিউ যখন কল করি তখন একটা কনস্ট্রাক্টর কল হয় যেটা বলতেছিলাম ডিফল্ট কনস্ট্রাক্টর, আর এইখানে আমরা বলতেছি হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আর কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর প্যারামিটারাইজ কেন, কারণ এটার আন্ডারে প্যারামিটার আছে। যখন আমি এইটা আন্ডারে কোনো প্যারামিটার রাখবো না, তখন এইরকম থাকে, যেহেতু এটার কোনো প্যারামিটার নাই, কোনো ভ্যালু আসতেছে না, সো অ্যাট্রিবিউটসে কিন্তু আমি কোনো ভ্যালু পাস করতে পারতেছি না। বাট এটাও কিন্তু একটা কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টর কোনো প্যারামিটার নাই, এইটাকে আমরা বলি হচ্ছে ডিফল্ট অথবা নন আর্গুমেন্ট, নন আর্গুমেন্টাল প্যারামিটার, সরি কনস্ট্রাক্টর। So that means when we are creating a constructor without any parameter, we can say this is a default parameter, default constructor. So default constructor আমরা ক্রিয়েট করতেছি, বাট আমরা বলতেছিলাম কি যখন আমরা এইরকম ভাবে রাখি, যদি কোনো কনস্ট্রাক্টর ক্রিয়েট না করি বাই ডিফল্ট কি জাভা ভার্চুয়াল মেশিনে এরকম একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলে, আমাদের কোডে আসে না বাট ক্রিয়েট করে ফেলে। আর এইখানে আমরা কি করতেছি, এই যে প্যারামিটারগুলো দিচ্ছি, প্যারামিটারগুলো দিয়ে আমি কি অ্যাট্রিবিউটস এর ভ্যালুগুলো অ্যাসাইন করতেছি, এইটাকে বলতেছি হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তার মানে এই কনস্ট্রাক্টর হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, এইটার মধ্যে প্যারামিটার আছে। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। সো আমরা কনস্ট্রাক্টর কি দেখতে একটা মেথডের মতো, কিন্তু কখন কল হয় যখন আমি অবজেক্ট ক্রিয়েট করি, আর এর আন্ডারে কি কাজ হয় যে অ্যাট্রিবিউটসগুলো আছে অ্যাট্রিবিউটসগুলোর ভ্যালু অ্যাসাইন হয়। এখন লাস্ট আমাদের একটা পার্ট বাকি, সেটা হচ্ছে আমি যখন ডিফল্ট করতেছি তখন তো এইরকম করে করলেই ডিফল্ট হয়ে যাচ্ছে, আমাদের প্রবলেম নাই। বাট প্যারামিটারাইজডে এখানে আমরা কি প্যারামিটার পাস করতেছি না, তার মানে আমরা বলতেছি যখন আমরা এই নিউ দিয়ে কোনো একটা ক্রিয়েট করি তখন এই টাইপের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যায় যেটা আমরা দেখি না। বাট প্যারামিটারাইজডে যদি আমরা ভ্যালু পাস করতে, তার মানে কি নিউ এর সাথে একটা প্যারামিটার দিতে হবে আমাদের দুইটা, কারণ সেই প্যারামিটারের ভ্যালু চাচ্ছে। সো নিউ মানে হচ্ছে কনস্ট্রাক্টরটা কল হবে, নিউ এর পরে যে ক্লাস দিয়ে আমরা লিখি এটাই বেসিক্যালি কনস্ট্রাক্টরটা কলিং এর কাজ করে। সো এখানে যেহেতু কনস্ট্রাক্টরটা কলিং হচ্ছে, এখানে দুটো প্যারামিটার আছে না কনস্ট্রাক্টরে, সো আমি যদি এই কনস্ট্রাক্টরটা ইউজ করতে চাই আমাকে অবশ্যই প্যারামিটার দিতে হবে না, দুটো প্যারামিটার দিতে হবে কি কি ইন্টিজার আর হচ্ছে স্ট্রিং। সো আমি এখানে প্যারামিটার দিব, প্রথমটা ইন্টিজার, সাপোজ আমি রাখতে যাচ্ছি যে এই যে অবজেক্ট, এই অবজেক্টের আন্ডারে যে আইডিটা ক্রিয়েট হবে আইডি ভ্যালু হবে 10। প্রথমে আমি আইডি দিচ্ছি, ইন্টিজার দিয়ে আইডি রাখার জন্য আইডি দিচ্ছি, সো আমি কিন্তু ইন্টিজারের প্রথমে দিব। তারপর আমি যাচ্ছি নেম, হয়তো রানা নামে একটা নেম দিব, যে নেমটা রাখতে যাচ্ছি রানা। সো আমাকে এটা পাঠাতে হবে। কনস্ট্রাক্টরের প্যারামিটার যে সিকোয়েন্সে আছে ওই সিকোয়েন্সেই কিন্তু আমাকে এইখানে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করব এইখানে সেম সিকোয়েন্সেই হচ্ছে আমাকে প্যারামিটার দিতে হবে। আমি যদি ফার্স্ট স্ট্রিং পরে ইন্টিজার দিই, এখানে এসে দেখবে ফার্স্ট স্ট্রিং পরে ইন্টিজার নাই, সে কি করবে, সে এটাকে এরর হিসেবে কাউন্ট করবে যে আমার কোডে এরকম কিছু নাই, তো সে এখানে একটা এরর দেখা দিবে। সো অবশ্যই এই সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। সো ডিফল্ট কনস্ট্রাক্টর কি
কোনো আর্গুমেন্ট থাকে না, জাস্ট নরমালি একটা কনস্ট্রাক্টর কি ক্লাসের নেমে থাকে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এন্ড ক্লোজিং এন্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ড ক্লোজিং, এই স্কোপটা ডিক্লেয়ার করে শেষ। এখানে কোনো কাজ হয় না। কেন কাজ হয় না? কারণ ডিফল্ট কনস্ট্রাক্টরে আমরা কোনো ভ্যালু দিচ্ছি না যেটা অ্যাসাইন করব। বাট হ্যাঁ, এই ভ্যালুগুলো যদি আমি ইউজার থেকে নিতে চাই তাহলে ইউজার থেকে নিলে প্রথমে ইউজার থেকে নিবেন। সাপোজ ইউজার থেকে আপনি নিলে কি করেন? জাভা স্ক্যানার সিস্টেম.in নেন, ওগুলা দিলেন। এটা কি মানে কোন পার্টে দেব? এই যে স্ক্যানারটা উপরে দিবেন, এখানে কিছু দিবেন না। মনে করেন আপনার যদি দিতে হয় তাহলে তো এই যে জাভা ইউটিল, এটা আমি লিখলাম না, ইম্পোর্ট জাভা ইউটিল এটা লিখবেন। তারপরে আমাদের কি করতে হবে? একটা স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা লাগে না? স্ক্যানার সাপোজ sc is equal to new scanner system.in, এইটা হচ্ছে আমার ইনপুট নেওয়ার জন্য আগে আমি এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম। তারপরে কি করলাম? আমি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম, সাপোজ i অথবা a নিলাম। এর মধ্যে রাখলাম কি sc.next int, এখানে আমি কল দিলাম। কল দিলে কি হবে? সে হচ্ছে একটা ইনপুট দিবে, নিয়ে কই রাখবে? a তে রাখবে। আবার আমি একটা স্ট্রিং নেম নিলাম। স্ট্রিং নেওয়ার জন্য কি খেয়াল আছে? কি দিতে হয়? sc.next লাইন দিতে হয় না? সো এটা নিলাম, দুইটা ইনপুট নিয়ে নিলাম। এখন আমি অবজেক্ট ক্রিয়েট করব কি a obj equal to new, এখন এই প্যারামিটারে পাস করব কি? প্রথমে পাস করব a, পরেরটাতে a। সো আমি এখানে a পাস করব আর পরেরটাতে a। আচ্ছা, যেই যেখানে স্ট্রিং রাখতেছি ভ্যারিয়েবল, এখানে কিন্তু আবার কেউ ডাবল কোটেশন দিয়ে দেন না, ভ্যারিয়েবলের ভিতরেই কিন্তু স্ট্রিং আছে। সো n যখন দিব, n কিন্তু অলরেডি স্ট্রিং হিসেবে যাচ্ছে। স্ট্রিং হিসেবে কখন দেই? যখন আমি সাপোজ a b c d লিখলাম, এখন এটা আমি স্ট্রিং হিসেবে পাস করতে চাচ্ছি, তখন আমি ডাবল কোটেশন দেব। কিন্তু আমি যদি এটাকে একটা ভ্যারিয়েবল a এর মধ্যে রেখে নেই, স্ট্রিং a is equal to abc, আমি কিন্তু ডাইরেক্ট a পাস করব, তখন কিন্তু a এর উপর ডাবল কোটেশন দেব না। ডাবল কোটেশন দিলে সে কিন্তু ওই a একটা ভ্যালু নিয়ে নেবে, সে কিন্তু আর a ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুটা দিবে না, তখন এটাকে সেই স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। সো তখন আমাকে কি করতে হবে? a পাস করব আর n পাস করব। a এর মধ্যে কি আছে? 10, যদি আপনি 10 দেন 10 আছে, আর স্ট্রিং নেমে যদি রানা দেন তাহলে রানা চলে আসে। সো a চলে গেল এখানে, রানা চলে গেল এখানে। এখন এই অবজেক্টের করেসপন্ডিং id এর মধ্যে কি যাচ্ছে? যে ভ্যালুটা আছে i এর মধ্যে কি ছিল? এই যে আগে একটা a পাস করছে, তার মানে i এর মধ্যে চলে আসছে কি? যদি 10 পাস করেন 10, i এর ভ্যালু 10, আর এখানে নেম এর ভ্যালু n এ পাস করতেছে। n এ কি ছিল? রানা। সো নেম এর ভ্যালুতে রানা চলে আসবে। সো অবজেক্ট যখন আপনি যখন প্রিন্ট করেন, এরপরে সিস্টেম আউট ডট println obj ডট a, সরি a না, এটার নাম কি? id না? obj ডট id প্লাস হচ্ছে ডাবল কোটেশন দিয়ে যদি obj ডট নেম প্রিন্ট করি, তাহলে আমরা কি দেখতে পারবো? যে এখানে প্রিন্ট করি অবজেক্টের id ভ্যালু কত? আমরা 10 দিচ্ছি, সো 10 প্রিন্ট করতে দেখতে পারবো। তারপর স্পেস দিয়ে কি দেখবো? নেম, নেমে কি দিচ্ছি? রানা। সো রানা হচ্ছে আমরা দেখতে পারবো। সেটাই হচ্ছে কাজ। এখন আসি যে এইখানে যে আমাদের মেইন টার্গেট হচ্ছে ইনিশিয়ালাইজ করা আমাদের অ্যাট্রিবিউটস, কিন্তু আমরা চাইলে এখানে প্রিন্টিং এর কাজও করতে পারি, ক্যালকুলেশনও করতে পারি। যে আমি অবজেক্ট ক্রিয়েটের সময় কিছু ক্যালকুলেশন কমপ্লিট করে তারপর আমি রেজাল্টটা হয়তো কোথাও রাখবো। সো এইরকম টাইপের অনেকগুলো কাজ আমরা করতে পারি। এই টাইপের কাজগুলো যদি করতে হয় তাহলে কিন্তু কনস্ট্রাক্টরে করতে পারবো। কনস্ট্রাক্টরে চাইলে আমি কোনো ক্যালকুলেশনও করতে পারবো, কিছু আউটপুটও দেখাতে পারবো, আমার যদি কিছু ইনপুট দরকার পড়ে সেটাও করতে পারবো, সবকিছুই করতে পারবো। কিন্তু এটার আমার কোনো কন্ট্রোল থাকবে না। কেন কন্ট্রোল থাকবে না? কারণ অবজেক্ট ক্রিয়েটের সময় সেটা হচ্ছে কল হয়ে যায়। সো কল হয়ে গেলে কনস্ট্রাক্টরের ভিতরে আমি যাই লিখবো, অবজেক্ট ক্রিয়েটের সময় কিন্তু সেগুলো কাজ করবে। সো এটা মাথায় রাখবেন যে আমি এক্সট্রা করে যদি কোনো কাজ করি, এখানে সব কাজই পসিবল, প্রিন্টিং লাইনও পসিবল, নরমালও পসিবল, বাট যখনই অবজেক্ট ক্রিয়েট হবে তখনই কিন্তু এই লাইনগুলো এক্সিকিউট হয়ে যাবে সবগুলো। এগুলো কিন্তু আমার কোনো কন্ট্রোল থাকবে না যে আমি দুইটা লাইন এক্সিকিউট করতে চাই, তিনটা করতে চাই না, এরকম না। বাট কনস্ট্রাক্টরের ভিতরে যা আছে সবগুলো লাইন কাজ করবে। আচ্ছা, এখন আমরা একটু কনস্ট্রাক্টরের एग्जांपल দেখি। ডিফল্ট কনস্ট্রাক্টর কি বলতেছিলাম? এরকম ফাঁকা থাকলে কোনো অ্যাট্রিবিউটস আসবে না, কিন্তু আমরা কিন্তু কিছু প্রিন্ট চাইলে প্রিন্ট করতে পারি, বা কোনো কিছু চাইলে কিছু করতে পারি, কারণ এখানে প্যারামিটার নেই। প্যারামিটার না থাকলে ডিফল্ট। বাট এটার মধ্যে আমি কোনো ক্যালকুলেশন করতে পারি। সাপোজ আমি এখানে ইন্ট এর মধ্যে a 2 + 3 রাখলাম, বা এরকম যে কোনো কিছু করতে পারি, বা প্রিন্টিং। যেমন এইটা একটা एग्जांपल দেখতে পারেন। ক্লাস নাম কি? বাইক1। এই বাইকের মধ্যে হচ্ছে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, যেটার মধ্যে কোনো প্যারামিটার নাই। প্যারামিটার না থাকাই মানে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এখন এটার ভিতরে কোনো কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে দেখেন একটা প্রিন্টিং এর কাজ করা হয়েছে।
কোনো ভ্যালু কিন্তু অ্যাসাইন করা হয় না। সো প্রিন্টিং এর কাজ করা হয়েছে, এখানে কোনো প্যারামিটার নাই, তখন আমি বলতে পারতেছি যে এই যে কনস্ট্রাক্টরটা এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, কারণ এটার মধ্যে কোনো প্যারামিটার দেওয়া হয়নি। আর এখানে যখন কলিং করতেছে byte1 b = new byte1, যখন কল হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে কল, এইটাকে কিন্তু কল করতেছে। আমরা বলতেছিলাম যে নিউ এর পরে যখন আমি একটা ক্লাসের নেম দিয়ে ব্র্যাকেট দেই, ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং, সেটাই হচ্ছে কি কনস্ট্রাক্টর কল দেয়। এখন এইখানে দেখেন যখন কনস্ট্রাক্টরটা কল আসছে, আমি এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর একটা ক্রিয়েট করে রাখছি, যেটার মধ্যে শুধুমাত্র একটা প্রিন্টিং এর লাইন লিখতেছি, প্রিন্টিং এর লাইন লিখতেছি by is created। সো যখন আমি অবজেক্ট ক্রিয়েট করছি, আউটপুট কি by is created চলে আসছে, কারণ এখানে আমি একটা প্রিন্টিং এর কাজ করছি। তো সহজ হিসাব, যখন প্যারামিটার থাকবে কনস্ট্রাক্টরে তখন আমি বলবো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যখন থাকবে না তখন বলবো ডিফল্ট কনস্ট্রাক্টর। এখন আসি একটা কথা, আচ্ছা প্যারামিটারাইজ তো অলরেডি বললাম, এটা আপনারা দেখবেন, দেখলে মোটামুটি বুঝবেন। আচ্ছা প্যারামিটারাইজটা দেখতে কি রকম অলরেডি দেখাইছি, তারপর একটু দেখেন। এই যে এখানে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, যেটার নাম হচ্ছে স্টুডেন্ট4। স্টুডেন্ট4 এর মধ্যে দুইটা অ্যাট্রিবিউটস আছে, আইডি আর নেম। স্টুডেন্ট4 দিয়ে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, যেটার প্রথমে কি ইন্টিজার আর একটা স্ট্রিং। সো ইন্টিজার থেকে যে ভ্যালুটা পাবো সেটা আমি রাখলাম এই অ্যাট্রিবিউটস এর ভ্যালু আইডি, আর নেম থেকে যেটা পেলাম সেটা হচ্ছে এই স্ট্রিং এর নেমে পাঠিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে কি মেইন টার্গেট না, অবজেক্টের ভিতরে যে অ্যাট্রিবিউটস গুলো ক্রিয়েট হয়, ওই ক্রিয়েটেড অ্যাট্রিবিউটস গুলোর ভ্যালু অ্যাসাইন করি। সো ভ্যালু অ্যাসাইন করলাম, হয়ে গেল। এখন আমি হচ্ছে কাজ করব, অবজেক্ট ক্রিয়েট করব। সো অবজেক্ট ক্রিয়েট করছি স্টুডেন্ট4, s1 = স্টুডেন্ট4। আমি বলতেছিলাম প্যারামিটারাইজটা কি হয়, দুইটা প্যারামিটার থাকে। এখন সিকোয়েন্স কি, প্রথমে একটা ইন্টিজার যেটা হচ্ছে আইডি তে বসবে, পরে একটা স্ট্রিং যেটা নেমে বসবে। সো ইন্টিজার বসাই দিচ্ছি, নেম বসাই দিচ্ছি, ইন্টিজার আর নেম চলে আসছে। s2 তেও সেম কাজ করতেছি, আমি হচ্ছে কি করতেছি, প্রথমে ইন্টিজার পর একটা আইডি বসাই দিচ্ছি, পরেরটাতে নেম। সো যখন আমি হচ্ছে এটা প্রিন্ট করব, তখন আমি এই s1 এর এগেইনস্টে দেখতে পাবো আইডি এর ভ্যালু 111 আর নেম দেখতে পাবো কারা, আর s2 এর এগেইনস্টে আইডি 222 আর নেম দেখতে পাবো আরিয়া। এখন দেখেন এইখানে এই ক্লাসের ভিতরে, এটা কিন্তু মেইন মেথড না, ক্লাসের ভিতরে একটা মেথড ক্রিয়েট করা হয়েছে, যে মেথডটার কাজ হচ্ছে ডিসপ্লে করবে। ডিসপ্লে কি করবে, জাস্ট এই নেম আর আইডি এইটা ডিসপ্লে করবে। সো এখানে আমি নেম আর আইডি হচ্ছে আইডি আর নেম হচ্ছে প্রিন্ট করে দিলাম, বাট এটা কি ক্লাসের ভিতরে না। সো এটাকে কল দিতে হলে কি করতে হবে, অবজেক্টের রেফারেন্সে কল দিতে হবে আমাকে মেইন মেথড থেকে। সো s1.display যখন মেথডটা কল দিলাম, সে কি করবে, ডিসপ্লে মেথডে যাবে, s1 এর আইডি আর s1 এর নেম প্রিন্ট করবে। আবার যখন s2 ডিসপ্লে প্রিন্ট কোড করলাম, তখন কি s2 এর আইডি আর নেমটা হচ্ছে প্রিন্ট করবে। সো s1 এর আইডি নেম ছিল কি 111 কারণ প্রিন্ট করছে, সেকেন্ডটা থেকে s2 এর করেসপন্ডিং আইডি আর নেম ছিল কি 222 কারণ। সো আইডি আর নেমগুলো কিভাবে দিচ্ছি, প্যারামিটারে এইভাবে দিচ্ছি। সেটা কি বুঝা গেছে, প্যারামিটারে সব ডিফল্ট। সো এরকম করে আমাদের হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হবে। এখন আপনাদের একটা জিনিস বলি, যে যখন আমরা হচ্ছে মাল্টিপল কনস্ট্রাক্টর নিয়ে কাজ করি, তখন আমাদের কি হয়, তখন যে কনসেপ্টটাকে আমরা বলি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। মাল্টিপল কেন, এমন হইতে পারে আমার একটা ক্লাসের মধ্যে আমাকে দুইটা কনস্ট্রাক্টর লাগবে। কিছু কনস্ট্রাক্টরে একটা কনস্ট্রাক্টরে আমি হয়তো দুইটা অ্যাট্রিবিউটস অ্যাসাইন করছি, আরেকটা কনস্ট্রাক্টর হয়তো আমি তিনটা অ্যাসাইন করছি বা একটা অ্যাসাইন করছি, এটা আমার রিকোয়ারমেন্টস এর উপরে। সো এইটাকে আমাকে ডিফারেন্সিয়েশন এমন ভাবে করতে হবে যাতে সে বুঝতে পারে, আমার জাভা এনভায়রনমেন্ট বুঝতে পারে কম্পাইলার, যে এই দুইটা আলাদা আলাদা কনস্ট্রাক্টর। এই যে মাল্টিপল কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করতেছি, যেমন অলরেডি এখানে আমরা একটা দেখতেছি, একটা প্রথমে ডিফল্ট ক্রিয়েট করেছি, আবার কি নরমাল প্যারামিটারাইজ একটা ক্রিয়েট করতেছি, আবার প্যারামিটারাইজও আমি মাল্টিপল ক্রিয়েট করতে পারি। সো এখানে যদি আমি মাল্টিপল ক্রিয়েট করি তাহলে কি হবে, সাপোজ আমি আরেকটা অ্যাট্রিবিউটস নিলাম, অ্যাট্রিবিউটস নিলাম হচ্ছে int age, এইটা আরেকটা অ্যাট্রিবিউটস নিলাম। এখন আমি চাচ্ছি যে একটা কনস্ট্রাক্টর থাকবে যেটা হচ্ছে আইডি আর নেম হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউটস অ্যাসাইন হবে, আরেকটা কনস্ট্রাক্টর লিখলাম, সেটাতে আমি কি করলাম, int দিয়ে হচ্ছে age নিলাম a তে, আর স্ট্রিং এ হচ্ছে নেম নিলাম n এ। এখন আমি এখানে কি করব, age এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে a এর ভ্যালুটা, আর নেম এর মধ্যে দিয়ে দিব হচ্ছে n এর ভ্যালু। সো আমি চাচ্ছি এভাবে কাজ করবে একটা কনস্ট্রাক্টর দিয়ে। নাম দিলে কি কি থাকবে, থাকুক সমস্যা নেই, ডিফারেন্ট কনস্ট্রাক্টর প্রবলেম নেই। তাহলে তারপর ওই যে অ্যাসাইন করার টাইমে ঝামেলা হবে না? না, এখন কোনো ঝামেলা হবে না। আচ্ছা এইটা আর এইটার কথা বলছো, মানে যে সব দুইটা দেখ কিরকম। এখন আমি যদি কনস্ট্রাক্টর কল করে তারপর ভ্যালু অ্যাসাইন করি, তখন এজে যাবে না আইডি তে যাবে? এটি আসছে শিফট করে এই যে যাবে না আইডি যাবে, এটা আমরা হচ্ছে পরে বুঝতেছি।
আচ্ছা এখন এখানে দেখেন এইখানে কাজটা কি হইছে যে আমি যখন মাল্টিপল কনস্ট্রাক্টর করছি মাল্টিপল কনস্ট্রাক্টর বুঝতে পারে সে কয়েকটা হয়েছে কনস্ট্রাক্টর যখন আমি মাল্টিপল করি ওই যে কনসেপ্টটা আমি ইউজ করতেছি অর্থাৎ মাল্টিপল কনস্ট্রাক্টর ইউজ করতেছি এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং এখন এই ওভারলোডিং হয়ে গেলে আমার জাভা কম্পাইলার কিভাবে বুঝবে যে কোনটা কখন কাজ করতে হবে সে বুঝবে দুইটা জিনিসের উপর একটা হচ্ছে প্যারামিটারের নাম্বার প্যারামিটার নাম্বার কয়টা আছে আর সেকেন্ডটাতে বুঝবো হচ্ছে প্যারামিটারের ডেটা টাইপটা কি প্যারামিটারের ডেটা টাইপ সো ফার্স্টে যদি নাম্বার ডিফারেন্ট হয়ে যায় তখন কোনো প্রবলেম নাই সে এটাকে ডিফাইন করতে পারছে ওকে এটাতে হয়তো দুইটা নাম্বার আছে এটাতে হয়তো তিনটা নাম্বার আছে প্যারামিটারে সো এটা আলাদা কনস্ট্রাক্টর কোনো প্রবলেম নেই বাট যখন দুইটা নাম্বার সেম হয়ে যাবে যে আচ্ছা এটাতেও দুইটা আছে যেমন এটার ক্ষেত্রে এটাতেও দুইটা তখন সে হচ্ছে কনফিউশনে পড়বে যে আচ্ছা এখন আমি কোন কনস্ট্রাক্টর ইউজ করব তখন সে দেখবে হচ্ছে ডাটা টাইপ এখন ডাটা টাইপের মধ্যে যদি ডিফারেন্স না থাকে তাহলে সে বলবে এখানে ঝামেলা আছে দুইটাই সেম কিন্তু ডাটা টাইপে যদি ডিফারেন্স থাকে বা সিকোয়েন্সও যদি ডিফারেন্স থাকে তাহলে হচ্ছে সে ডিফারেনশিয়েট করতে হবে সিকোয়েন্স কেমন এইখানে দেখেন ইন্টিজার i আর তারপর হচ্ছে স্ট্রিং দিচ্ছে প্যারামিটার দুইটা দিচ্ছে তার মানে এখনো ডিফারেনশিয়েট করতে পারে না দুইটা প্যারামিটার আছে আর প্রথমে দিলে ইন্টিজার i পরে স্ট্রিং তার মানে কি ইন্টিজার আর স্ট্রিং এটাও ডেটা টাইপ এখানেও আসলে এখানেও কি ইন্টিজার স্ট্রিং আচ্ছা এখন দেখবেন কি দুইটাতেই হচ্ছে সেম চলে আসছে প্যারামিটারের নাম্বার আছে ডেটা টাইপও সেম তাহলে আমার ডিফারেনশিয়েট করবে কি আর সো এইরকম ভাবে যদি কোড দেই তাহলে আমার কি জাভা কম্পাইলার বুঝতে পারবে না সে একটা এরর দিবে বলবে যে এখানে সেম জিনিস আছে কোনটা আমি কাজ করব আমি বুঝতেছি না সো এইটাকে আমাকে ডিফারেনশিয়েট করতে হবে দুইটা ভাবে হয় আমি প্যারামিটারের নাম্বার চেঞ্জ রাখতে পারবো অথবা আমি কি করতে পারবো প্যারামিটার ডেটা টাইপ অথবা সিকোয়েন্স চেঞ্জ রাখবো সিকোয়েন্স চেঞ্জ বলতে হয়তো আমি ফার্স্টে দিলাম কি স্ট্রিং তারপরে দিব int a সো এখানে কি প্রথমটা ইন্টিজার পরেরটা স্ট্রিং প্যারামিটার দুটো সেম নাম্বারে আছে প্রবলেম নাই প্রথমটা ইন্টিজার পরেরটা স্ট্রিং এখানে এসে দেখবে প্রথমটা স্ট্রিং পরেরটা ইন্টিজার সো কি ডাটা টাইপে ডিফারেন্স আছে সিকোয়েন্সে ডিফারেন্স আছে যখন সে সিকোয়েন্সে ডিফারেন্স পাবে তখন সে এটাকে আইডেন্টিফাই করতে পারবে ওকে এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর এটা একটা কনস্ট্রাক্টর এখন আমাদের কোশ্চেন হচ্ছে কখন কোন কনস্ট্রাক্টর কাজ করবে এটা আমরা কিভাবে ডিফাইন করব যখন এই যে অবজেক্টটা ক্রিয়েট করব এইটার মধ্যেই হচ্ছে আমাদের ডিফাইন করে দিতে হবে যে কখন কোন কনস্ট্রাক্টর কাজ করবে যখন আমি এখানে ইন্টিজার আর স্ট্রিং দিব অর্থাৎ প্রথমটা ইন্টিজার পরেরটা স্ট্রিং দিব তখন সে কি করবে এই কনস্ট্রাক্টরে দিয়ে কাজ করবে কারণ এটার প্যারামিটার প্রথম ইন্টিজার পরে স্ট্রিং আছে সাপোজ আমি যদি লিখি এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি যে প্রথমে আমি এখানে ইন্টিজার দিচ্ছি আর পরে হচ্ছে স্ট্রিং দিচ্ছি এতে ইন্টিজার আছে স্ট্রিং আছে সে কি করবে এখানে আসবে সার্চ করবে কোন কনস্ট্রাক্টরের সাথে ম্যাচ করে সে এখানে দেখবে ওকে ফাইন এই কনস্ট্রাক্টরের সাথে ম্যাচ করতেছে এই কাজটা করে ফেলবে কোনো প্রবলেম নেই তারপরে যখন আমি হচ্ছে এখানে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম অবজেক্ট 1 যেখানে হয়তো আমি প্রথমে দিলাম হচ্ছে একটা স্ট্রিং স্ট্রিংটা কি n এ আছে সাপোজ ধরলাম n এর ভ্যালুটা দিলাম এটা একটা স্ট্রিং আর এখানে আমি ভ্যালু দিয়ে দিলাম h দিলাম হয়তো 20 অথবা a তেও যে ভ্যালুটা a তেও দিতে পারবো কারণ a তেও আপনি স্ট্রিং দিচ্ছেন ধরুন 20 দিলেন একটা h সো এইটাতে কি যাচ্ছে প্রথমে স্ট্রিং পরে ইন্টিজার সে যাবে কনস্ট্রাক্টরের সাথে ম্যাচ করবে প্রথমে স্ট্রিং পরে ইন্টিজার আছে না বা প্রথমে স্ট্রিং পরে ইন্টিজার আছে হ্যাঁ ম্যাচ করতেছে তার মানে এইটার ভিতরে যে কাজগুলো আছে এই কাজগুলো আমি করব বুঝতে পারছেন সো আমি এখানে যে সিকোয়েন্সে ভ্যালু দিব এইখানে এসে জাভা কম্পাইলার সেম সিকোয়েন্সে আমার এখানে কনস্ট্রাক্টর খোঁজা শুরু করবে যখন কনস্ট্রাক্টর পেয়ে যাবে সে বলবে ওকে পেয়ে গেছি আর যদি না পেয়ে যায় সে বলবে পাইনি এরর আছে কোন একটা আর যদি দুটো সিমিলার টাইপের হয়ে যায় সবই সিমিলার হয়ে যায় যে ডেটা টাইপও সেম সিকোয়েন্সে আছে প্যারামিটার লিস্টও সেম হয়ে গেছে তখন কিন্তু সে কি করবে কনস্ট্রাক্টর প্রবলেম হবে এখন আমাকে একটা কোশ্চেন অ্যানসার দেন আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন আচ্ছা এখন আমাকে একটা অ্যানসার দেন সেটা হচ্ছে অবজেক্ট 2 যদি আমি ইউজ করি আর এখানে যদি এখানে অবজেক্ট 2 দেই আর এখানে হচ্ছে আমি একটা এরকম কনস্ট্রাক্টর ইউজ করে অবজেক্টটা ক্রিয়েট করছি তাহলে কি এটা কাজ করবে কি কাজ করবে না কেন করবে না একটু বলেন তো রাজীব ভিতরে ইয়ে দিন হ্যাঁ মানে এর ভিতরে ওই এটা কি বলে প্যারামিটার আচ্ছা হ্যাঁ অনেকটা এটাই প্যারামিটার নাই এখন আমি যে কনস্ট্রাক্টরগুলো ক্রিয়েট করছি এই কনস্ট্রাক্টরের মধ্যে কিন্তু সবগুলোতেই প্যারামিটার আছে
বাট এটার মধ্যে কোনো প্যারামিটার নাই, সো এটা কাজ করবে না। কিন্তু আমাদের একটা কনসেপ্ট ছিল জাভাতে যে আমরা যদি এই কনস্ট্রাক্টর ক্রিয়েট না করি, এটা যদি নরমাল একটা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে কি ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলে, জাভা বলতেছিল। কিন্তু যখন আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে ফেলবো বা ক্রিয়েট করে ফেলবো, তখন কিন্তু জাভা নিজে থেকে এই ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করবে না। সো তখন যদি আমাকে ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করা লাগে, তাহলে আমাকে নিজে থেকে ডিফল্ট কনস্ট্রাক্টর একটা ক্রিয়েট করে নিতে হবে, ক্রিয়েট করে নিয়ে তারপরে কাজ করতে হবে। সো যখন আমি এইটা লিখবো তখন কিন্তু সে এখানে এরর দিবে। কারণ কেন? কারণ আমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলছি। সো এখন ডিফল্ট কনস্ট্রাক্টর নিজে থেকে জাভা কম্পাইলার ক্রিয়েট করবে না। সো যদি ডিফল্ট ইউজ করা লাগে আমার নিজের ক্রিয়েট করে তারপর রাখতে হবে। সো এই যে আমরা মাল্টিপল কনস্ট্রাক্টর ইউজ করতেছি, এটাকে বলছি কনস্ট্রাক্টর ওভারলোডিং। এন্ড ওভারলোডিংটা আইডেন্টিফাই করতেছি কিভাবে, চেঞ্জেসটা ডিফারেন্সিয়েট করতেছে যে হয় প্যারামিটারের লিস্টের নাম্বারটা ডিফারেন্ট থাকবে, অথবা ডেটা টাইপের সিকোয়েন্সটা ডিফারেন্ট থাকবে, অথবা ডেটা টাইপও ডিফারেন্ট থাকতে পারে। এমন হতে পারে যে এটা ফ্লোট আছে, তাহলে তো কোনো প্রবলেমই নেই, দুইটা আছে বাট ডিফারেন্ট ডেটা টাইপ, অথবা সিকোয়েন্স চেঞ্জ আছে তাতেও কিন্তু প্রবলেম নেই। সো এটা হচ্ছে আমরা একটু দেখি। এখানে একটা আমাদের एग्जांपल আছে যে যখন আমরা ক্রিয়েট করলাম একটা কনস্ট্রাক্টর, প্রথমে হচ্ছে ইন্টিজার আর হচ্ছে স্ট্রিং দিচ্ছি, দিয়ে আইডি আর নেম হচ্ছে অ্যাসাইন করলাম। পরেরটাতে হচ্ছে কি করলাম, ইন্টিজার স্ট্রিং আর হচ্ছে একটা ইন্টিজার নিচ্ছি, যেটাতে কি যাচ্ছে আইডি নেম আর এজ, এই তিনটা যাচ্ছে। তার মানে কি প্যারামিটারের নাম্বারই হচ্ছে ডিফারেন্ট। সো এখানে আর কনফিউশনই নাই। সো যখন আমি হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করছি s1, দুইটা প্যারামিটার যখন প্রথমটা ইন্টিজার তারপর একটা স্ট্রিং, সেখানে আসলো, এসে বুঝলো যে কোনটা কনস্ট্রাক্টরের প্রথমে ইন্টিজার আর পরে স্ট্রিং আছে, দেখলো এটাতে আছে, এই কাজটা কমপ্লিট করলো, কমপ্লিট করে সে চলে আসলো। সেকেন্ড ওয়ানের সাথে s2 তে গেলাম, কি দিলাম, ইন্টিজার দিলাম, স্ট্রিং দিলাম, ইন্টিজার দিলাম, সেখানে আসলো ইন্টিজার স্ট্রিং ইন্টিজার বুঝতেছে, এটা কমপ্লিট না, এটা পায় নাই, তার মানে এটা বাদ। পরেরটা আসলো, হ্যাঁ ইন্টিজার স্ট্রিং ইন্টিজার পাওয়া গেছে, তার মানে সে এইটার ভিতরে যে আমি করেসপন্ডিং কোড লিখে রাখছি, এই কনস্ট্রাক্টরের কোডটা এক্সিকিউট হবে। সো কোডটা এক্সিকিউট হলো। এখন আগের মধ্যে একটা ডিসপ্লে ফাংশন আছে, যে ফাংশনটা কি আইডি নেম আর এজ প্রিন্ট করে। সো s1.display তে যখন আমি আইডি নেম আর এজ প্রিন্ট করতেছি, দেখেন s1 এ কিন্তু এই প্যারামিটার কনস্ট্রাক্টরটা কল করা হয়েছে, তার মানে আইডি বসছে আর নেম বসছে। আইডি ছিল কি 111, নেম ছিল কারা, কোন এজ কি বসছে, এজ কিন্তু বসে নাই। কিন্তু এজ না বসলো, আমরা বলতেছিলাম কি খেয়াল আছে, একদম ফার্স্ট অনেক আগে পড়ছিলাম যে আমরা যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাহলে বাই ডিফল্ট একটা ডিফল্ট ভ্যালু এখানে চলে আসে, আমরা কিছু না রাখলেও সে ডিফল্ট ভ্যালুটা রাখে। সো ইন্টিজারের ডিফল্ট ভ্যালু ছিল 0। ডেটা টাইপ বা কনস্ট্রাক্টর ওই যে আমরা একদম ফার্স্ট লিখছিলাম, একটু দেখে আসি আবার, যারা দেখেন নাই বা মনে নাই যাদের, আমরা একটু খেয়াল করে আসি আবার। এইখানে আমাদের ডিফল্ট ভ্যালু ছিল, খেয়াল আছে। সো এই ডিফল্ট ভ্যালু থেকে ইন্টিজারের ডিফল্ট ভ্যালু ছিল হচ্ছে 0। সো যখন আমি অ্যাট্রিবিউটস অ্যাসাইন করে ফেলছি, অবজেক্ট যখন ক্রিয়েট করে ফেলছি, তখন বাই ডিফল্ট সে হচ্ছে কি ডিফল্ট ভ্যালুটা রেখে নিছে। সো বাই ডিফল্ট সে কি করছে, ডিফল্ট ভ্যালুটা এজ এর মধ্যে রেখে নিছে, আইডির মধ্যে রেখে নিছে, নেমের মধ্যে রেখে নিছে। আইডির জন্য 0 ছিল, স্ট্রিং এর জন্য, নেমের জন্য কি নাল ছিল, এই যে নাল ক্যারেক্টার যেটা এরকম দেখলাম না, এরকম ইউ 1 2 3 4 এরা, এটা হচ্ছে নাল, কিছু নাই ফাঁকা। আবার এইজের জন্য কি 0 রেখে নিচ্ছিল। কিন্তু যখন আমি কনস্ট্রাক্টরের কাজ হয়েছে তখন কি যে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলোতে বসাই দিয়েছে ভ্যালুগুলো। সো আই এর ভ্যালু বসাই দিয়েছিল কি 111, আর নেম এর ভ্যালুতে এন এর জায়গায় বসাই দিয়েছিল কি কারা। কিন্তু এইজে কিন্তু কিছু ছিল না, এইজের কনস্ট্রাক্টরের মধ্যে কোনো কাজ ছিল না। সো এইজ কি ছিল, বাই ডিফল্ট 0ই ছিল। সো যখন আমি s1.display দিচ্ছি, আইডি তে চলে আসছে 111, নেমে চলে আসছে কারণ, বাট এইজে কি 0, কারণ এইজটা কনস্ট্রাক্টরে অ্যাসাইন করা হয়নি। সো সে ডিফল্ট ভ্যালুটাই হচ্ছে প্রিন্ট করতেছে। আর s2.display যখন দিচ্ছি তখন কি এই কনস্ট্রাক্টরটা ইউজ হচ্ছে, যেখানে আইডি নেম আর এইজ তিনটাই হচ্ছে অ্যাসাইন করা হচ্ছে, যেটার ভ্যালু ছিল =arian25। সো এটা নরমালি সে চলে যাচ্ছে। তার কোনো কনফিউশন আছে? আচ্ছা, এইটা হচ্ছে কনস্ট্রাক্টর আর জাভার মধ্যে ডিফারেন্স। কনস্ট্রাক্টর হচ্ছে মেথড, এটা আপনারা দেখবেন, দেখলে মোটামুটি বুঝতে পারবেন, আমার মনে হয় কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এখন আসি যে কনস্ট্রাক্টর যদি আমি কপি করতে চাই, অর্থাৎ আমি একটা কনস্ট্রাক্টরের ভিতরে যে ভ্যালুসগুলো আমি একটা অবজেক্টের আন্ডারে রাখলাম, তো এটা আমি কপি করে আরেকটা অবজেক্টে নিব। কিভাবে করতে পারি? দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে কনস্ট্রাক্টরের থ্রুতে, আরেকটা করতে পারি উইদাউট কনস্ট্রাক্টর। এইখানে হচ্ছে কনস্ট্রাক্টরের থ্রুতে করা হয়েছে। কিভাবে করা হয়েছে? প্রথমে একটা s1 বললাম, যেটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আছে, এখানে দুইটা ভ্যালু দিচ্ছি 111 আর কারণ, তার মানে আইডি তে চলে গেল
111 নেমে চলে গেল কারার, এটা হচ্ছে S1 এর অবজেক্টে S1 এর ভিতরে যে অ্যাট্রিবিউটসগুলো ক্রিয়েট হয়েছে এখানে আইডি আর নেম ওটাতে চলে গেল। পরে আমি কি করলাম, স্টুডেন্ট 6 নামে একটা S2 নিলাম, যেটাতে নিউ স্টুডেন্ট দিয়ে S1 টা পাস করছি। S1 কি পুরো অবজেক্ট না, তার মানে কি আমাকে এই S1 কে হ্যান্ডেল করার জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা লাগবে। তার মানে একটা আমাকে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, যেটার ভিতরে অবজেক্ট হচ্ছে প্যারামিটার থাকবে। আগেরবার কি ভ্যারিয়েবল দিতাম ইন্টিজার বা স্ট্রিং, এখন আমি কি পুরো অবজেক্টটাই একটা প্যারামিটার। সো এইখানে দেখেন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে স্টুডেন্ট 6, যেটার মধ্যে কি প্যারামিটারের মধ্যে আমি কি একটা অবজেক্ট দিচ্ছি, অবজেক্টের ভ্যালু কি s দিচ্ছি, অবজেক্টের নাম, কিন্তু কি টাইপের অবজেক্ট, কোনটার অবজেক্ট, অবজেক্ট কি s6 ক্লাসের অবজেক্ট না, সো এটার জন্য আমি s6 ক্লাস দিচ্ছি। তার মানে অবজেক্টের টাইপটা হচ্ছে x6 সরি স্টুডেন্ট 6 আর অবজেক্টের নেম দিচ্ছি হচ্ছে s। এখন এই s এর ভিতরে আমি কি থাকবে, তিনটা জিনিস থাকবে না, আইডি নেম আর হচ্ছে কি h। এখন আইডি নেম h কার থাকবে, আমি এখানে পাস করতেছি কি স্টুডেন্ট 6 এর মধ্যে s1 এর, তার মানে s1 এর করসপন্ডিং যে ভ্যালুগুলো আমি পাস করে রাখছি আইডি আর নেম, ওই ভ্যালুগুলাই কি আমি এখানে হ্যান্ডেল করলে এখানে দেখতে পারবো না। সো আইডি তে কি যাবে s1 এর আইডি, s1 এর আইডি কত ছিল আমি দিয়েছিলাম 111। সো এইখানে কি করলো, s2 এর আইডির মধ্যে s1 এর আইডি বসাই দিচ্ছে, অর্থাৎ s এর যে আইডিটা পাচ্ছি ওইটা কিন্তু s2 তে চলে আসছে। আবার নেমের ক্ষেত্রে s এর মধ্যে যেটা পাচ্ছি, s এর মধ্যে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, s1 ই পাস করতেছি, সো s এর মধ্যে কি s1 এর নেমই পাবো। সো s1 এর নেমটা এই s2 এর নেমে বসাই দিলাম। সেটা কি বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে? আমি একটা টোটাল অবজেক্টিভ হচ্ছে এখন প্যারামিটার আকারে পাস করে দিলাম। কোন অবজেক্ট পাস করছি, s1, এইখানে যেটা ক্রিয়েট করে আছে। এই s1 এর ভ্যালু কি ছিল, s1 এর আইডি তে ছিল 111 আর s1 এর নেমে ছিল কারণ। সো s1 কে যখন পাস করে দিচ্ছি, তার মানে এই কনস্ট্রাক্টরটা হচ্ছে s1 এর ভ্যালুটা পাচ্ছে s নামে, তার মানে s এর আইডি তে থাকবে কি s1 এর 111 আইডি তে, আর s নেমে থাকবে কি ওই যে কারণ। সো আইডি এর ভ্যালু যেটা s.id মানে এই s এর আইডি যেটা, এটা পাঠিয়ে দিচ্ছি আইডি তে, তার মানে আমি যে অবজেক্টটা ক্রিয়েট করতেছি যেটার নাম হচ্ছে s2 এর আইডি তে চলে যাবে। s.name যখন দিচ্ছি, তার মানে প্যারামিটার থেকে যেই অবজেক্টটা আসছে এইটার নেমে ছিল কি কারণ থাকার কথা ছিল, কারণ এটা কি আমি s1 এ রাখছি, সো এই কারণ চলে গেল s2 এর নেম। সো আমি এই অবজেক্টের থ্রুতে কনস্ট্রাক্টরের থ্রুতে কি করলাম, কপি করে নিলাম একটা অবজেক্টের ভ্যালু আরেকটা অবজেক্টে। এটা বুঝা গেছে? কোশ্চেন আছে কারো? এখানে s1 দিলেও কাজ করবে সেভাবে, এখানে প্যারামিটার নেই। ও প্যারামিটার যদি s1 দেই s এর জায়গায়, হ্যাঁ কাজ করবে, সমস্যা নেই। আমি s1 s2 যেটাই দিতে পারি, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই সবাইকে খেয়াল রাখেন, যখন আমি প্যারামিটার নিয়ে আসব তখন প্যারামিটার যখন আমার নেম, প্যারামিটার নেম যদি এই অ্যাট্রিবিউটের নেম দুটোই যদি সেম হয়ে যায়, সো আমাকে ডিফারেনশিয়েট করা লাগবে। সো তখন আমি কি ক্লাসের নেমগুলো বুঝাইতে গেলে আমাকে দিতে হবে কি this.id this.name, অর্থাৎ ক্লাসের অ্যাট্রিবিউটগুলো বুঝাইতে হবে। আর যদি আমি এই প্যারামিটারগুলো বুঝাইতে চাই, এটা আমি ডাইরেক্ট লিখতেই পারবো, কিন্তু এইখানে কেন পারিনি, কারণ এখানে একটা অবজেক্ট, অবজেক্টের আন্ডারে আইডি ছিল। সো অবজেক্টের রেফারেন্স আমাকে আইডি কে স্পেসিফাই করতে হবে, যেটা আমরা নরমালি করি। সো তখন যদি নেম সেম হয়ে যায়, আমাকে দিতে হবে কি this.id is equal to id, এই আইডিটা আমার হচ্ছে ক্লাসের আইডি this dot দিয়ে, আর এইটা হচ্ছে কি প্যারামিটার দিয়ে যেটা আসলো। সো সাপোজ আমি কি a এর মধ্যে হচ্ছে int id দিলাম, এই আইডি হচ্ছে এটা, আর উপরে যদি আমি এখানে অ্যাট্রিবিউটস ডিক্লেয়ার করে রাখি এই ক্লাসের মধ্যে ক্লাস a অ্যাট্রিবিউট যদি ডিক্লেয়ার করে রাখি, তাহলে এই আইডিটা হচ্ছে এটা। সো এইটার রেফারেন্স করার জন্য আমাকে this dot দিতে হবে, আর প্যারামিটারটা আমি ডাইরেক্ট দিলেই হবে, এটা আমাকে this dot দিতে হবে না। সো বুঝতে পারছেন সবাই? ক্লাসেরটাকে যখন আমি দিতে যাব তখন আমাকে this দিতে হবে। সো এই জন্য যদি আমি সেম নাম দেই সেই ক্ষেত্রে এটা করা লাগবে, ডিফারেন্ট নাম দিলে করা লাগবে না। এইখানে ডিফারেন্ট নাম ছিল আইডি আর আই ছিল, এই জন্য করা লাগে না। বাট এটাও যদি আইডি থাকতো তখন আমি কি করতে হতো, এটাকে লিখতে হতো this.id আর এটা আইডি লিখতে হতো। তার মানে এটা মিন করতো এই প্যারামিটার আইডি কে, আর এই আইডি মিন করতো এইখানের ক্লাসের আইডি কে। আচ্ছা এখন যদি আমি কনস্ট্রাক্টর ছাড়া কি করি, তাহলে এটা ইজি আমরা বুঝতে পারি। s1 একটা ক্রিয়েট করলাম, যেখানে আমি 111 আর কারণ দিলাম, আর s2 তে আমি কি করলাম, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু এখন আমরা নিয়ে রাখছি, দেখছেন কনস্ট্রাক্টর কিন্তু ক্রিয়েট করার পরে আমাকে কিন্তু এখন ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করা লাগছে মাস্ট, কারণ যদি আমি না ক্রিয়েট করতাম এরর দিত, কেন সেটা আগে বলছিলাম। সো ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করা ছিল, সো আমি ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম।
করার পরে এখন আমি কি করতেছি যে s2 তে যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর এটার মধ্যে কি সব ডিফল্ট ভ্যালুগুলো আছে, এটার মধ্যে কোনো ভ্যালু আছে আমি করি নাই। তো আমি s2 এর আইডি তে বসাই দিচ্ছি, s1 এর কি ভ্যালু চলে আসছে আইডি, সো s1 এর আইডি ভ্যালু s2 এর আইডি তে বসাই দিচ্ছি। আবার s2 এর নেমে বসাই দিচ্ছি s1 এর নেম, s1 এর নেম কি কারণ, যখন ডিসপ্লে করতেছি তখন কি ট্রিপল ওয়ান কারণ আসতেছে, ট্রিপল ওয়ান কারণ আসতেছে। এটা আমি কি উইদাউট কনস্ট্রাক্টর জাস্ট কপি করলাম, এটা বুঝতে পারছেন? আচ্ছা দেখেন s1 এর মধ্যে আমি হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ভ্যালু পাস করছি, অবজেক্ট ক্রিয়েট করছি একটা s1 নামে, ভ্যালু পাস করছি। এটা কই যাচ্ছে? এই কনস্ট্রাক্টরে যাচ্ছে, গিয়ে আইডি তে বসাই দিচ্ছি ট্রিপল ওয়ান, নেমে বসাই দিচ্ছি কারণ, এটাতে তো কোনো প্রবলেম নাই। s2 তে আমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, মানে এখানে আমার কোনো অ্যাট্রিবিউটস এর ভ্যালু সেট করিনি, ডিফল্ট কনস্ট্রাক্টর এই যে এটা এখন আমার লাগছে। সো এখানে কোনো কাজ হয়নি, কোনো ভ্যালু বসা নেই, ভ্যালু যদি না বসে কি থাকে ডিফল্ট ভ্যালু থাকে। এখন এইগুলাতে আমি এই s2 এর অবজেক্টের মধ্যে যে আইডি আর নেমটা ক্রিয়েট হলো এই অ্যাট্রিবিউটস এর, এইগুলাতে আমি ভ্যালু বসাবো কার s1 এর। সো আমি কি করলাম s2 এর আইডি কে আমি রেফারেন্স করে বসাই দিলাম কি s1 এর আইডি, s1 এর আইডি তে কি পাস করছিলাম ট্রিপল ওয়ান, সো ট্রিপল ওয়ানটা s1 এর আইডি তে ছিল, সো ট্রিপল ওয়ানটা চলে গেল s2 এর আইডি তে। আবার কি করলাম s2 এর যে নেম যেটাতে কোনো ভ্যালু আমি অ্যাসাইন করি নাই এখনো, ওইটার মধ্যে কি s1 এর নেম পাঠিয়ে দিলাম, s1 এর নেমে কি পাঠাইছিলাম আগে কারণ, সো s1 এর নেমে কি ছিল কারণ, কারণটা চলে আসলো s2 এর নেম। তারপরে যখন আমি ডিসপ্লে করলাম s1 এর ডিসপ্লে, s1 এর ট্রিপল ওয়ান আর কারণ ছিলই কনস্ট্রাক্টরের থ্রুতে, ওটা প্রিন্ট হলো। আর s2 তে কি আমি এখানে ভ্যালু বসাইলাম না, সো s2 তেও কি চলে আসছে ট্রিপল ওয়ান আর কারণ, সেটা বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমাদের কনস্ট্রাক্টরের কনসেপ্ট শেষ, কনস্ট্রাক্টর কনসেপ্ট নাই। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনহেরিটেন্স। আচ্ছা একটা কাজ করি, আমরা একটু ব্রেক নিই, ব্রেক নিয়ে আবার একটু শুরু করব। সো আমরা আবার একটু ব্যাক করি সবাই ক্লাসে। এখন আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে ইনহেরিটেন্স, তার মানে আমরা এখন একটা নতুন কনসেপ্ট করব, নাম হচ্ছে ইনহেরিটেন্স। তার আগে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে জাভার 4 পিলার বলা হয় অর 4 প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 4টা প্রিন্সিপাল আর 4টা পিলার হিসেবে অনেকে বলে থাকে। সো এই প্রিন্সিপাল কাজ করে, এই 4টার মধ্যে একটা হচ্ছে ইনহেরিটেন্স। সো 4টা হচ্ছে আমরা একটু দেখি। ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন। আচ্ছা এনক্যাপসুলেশনটাই আগে লিখতে হবে। এনক্যাপসুলেশন, আর হচ্ছে অ্যাবস্ট্রাকশন। সো এই কয়েকটা হচ্ছে আপনাদের 4টা পিলার আছে। এই 4টা পিলারই হচ্ছে বেসিক্যালি আমাদের এই ওপি কনসেপ্টটা থাকে বা জাভা কনসেপ্টটা থাকে, এই 4টাই হচ্ছে আমরা পুরো কোর্সে কমপ্লিট করি। এর মধ্যে আমরা মিডের আগে হচ্ছে এই দুইটা দেখব, যেটা অলরেডি এনক্যাপসুলেশন আমাদের দেখা শেষ, আমরা জাস্ট জানি না যে এটার নাম হচ্ছে এনক্যাপসুলেশন, আমরা অলরেডি মেথডে দেখে ফেলছি। আর নেক্সট ইনহেরিটেন্স হচ্ছে আজকে আমরা দেখব, দেখলে হচ্ছে আমাদের মোটামুটি মিডের সিলেবাস শেষ। এখন আসি, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে পলিমরফিজম। এইটা মিডের আগে দেখা হবে না, আমি একটু জাস্ট আপনাদের একটু এনশিওর করা লাগবে যে এটা আপনাদের মিডের সিলেবাসের আগে আসে কিনা, কারণ অন্য সেকশন যদি পড়া থাকে তাহলে আমাদের পড়াইতে হবে। সো আমি যথাসম্ভব ট্রাই করবো, আমি দিতে যাচ্ছি না, বাট যদি আপনারা পড়াই থাকে তাহলে দিতে হবে। এই কনসেপ্টটা আপনারা জানেন, মেথড এই যে কনস্ট্রাক্টর ওভারলোডিং করছেন না, এটা অ্যাকচুয়ালি এটা কনসেপ্ট। সো আপনারা অ্যাকচুয়ালি 4টা ক্রাইটেরিয়া 3টা অলরেডি মোটামুটি জানেন, 3টার মধ্যে অনেক কিছুই জানেন। সো এই 3টার মধ্যে হচ্ছে আপনি মোটামুটি ধরেন যে 70-80% আপনারা কমপ্লিট, 20% হয়তো আপনি জানেন না। এখন এই 20% হচ্ছে আমরা দেখব। সো এখন আসি ফার্স্টে এনক্যাপসুলেশনে। এনক্যাপসুলেশন জিনিসটা অলরেডি আমরা জানি, আমরা যে খেয়াল আছে গেটার মেথড আর সেটার মেথড পড়ছি, যে আমরা কি করছিলাম একটা ক্লাসের মধ্যে a নিছিলাম, নিয়ে প্রাইভেট নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল দিয়েছিলাম সাপোজ আইডি, তারপর একটা মেথড লিখতেছিলাম কি এখানে int get id, রিটার্ন করতেছিলাম id। আর আরেকটা মেথড লিখতেছিলাম সেট করার জন্য, যেটা হচ্ছে void set id, এখানে তো ইন্টিজার i নিছিলাম,
এখানে কি করতেছিলাম id i দিচ্ছিলাম, এই কাজ করতেছিলাম। তারপর আমরা কি করতেছিলাম মেইন মেথড থেকে এগুলো জাস্ট কল দিচ্ছিলাম, পাবলিক স্ট্যাটিক void main string argument। নেক্সট আমরা কি করতেছিলাম অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম, একটা ক্লাসের নাম হচ্ছে a অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম নিউ a দিয়ে। এখন আমরা কি করতেছিলাম সেট করার জন্য একটা মেথড কল দিচ্ছিলাম, যেটা হচ্ছে আমরা সেট করি। এই মেথডটার নাম কি ছিল অবজেক্ট ডট সেট আইডি। হয়তো আমি এখানে আইডির জায়গায় দিচ্ছিলাম 10, সাপোজ 10 পাঠাচ্ছিলাম। আর এইখানে আমি কি করতেছি অবজেক্ট ডট গেট আইডি দিয়ে আমি কি ভ্যালুটা নিয়ে আসতেছি। সো ভ্যালু নিয়ে আসতে হয় আমাকে কি করতে হবে, দুইটা ওয়েতে রাখা যায়, হয় আমি একটা ভ্যারিয়েবল রাখবো অথবা আমি কি করব জাস্ট প্রিন্ট করে দেব। সো আমি দুইটাই করতে পারি। সাপোজ আমি একটা প্রিন্টিং লাইনে দিয়ে দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন, এখানে কি করলাম obj ডট গেট আইডি, এই মেথডটা কল দিলাম। সো এইখানে আমরা কি কাজ করতেছিলাম অ্যাকচুয়ালি একটা হিডেন একটা ভ্যারিয়েবল ছিল যেটা আমরা প্রাইভেট টাইপের করতেছিলাম। প্রাইভেট টাইপের কি খেলা আছে, এই যে আমাদের প্যাকেজ আছে এই প্যাকেজের মধ্যেই হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো, এর বাইরে করতে পারবো না। প্রাইভেট টাইপের খেলা আছে, সরি প্রাইভেট প্যাকেজ না, সরি প্রাইভেট হচ্ছে এই যে ফাইল আছে ফাইলের মধ্যে, আর প্রোটেক্টেড ছিল একটা প্যাকেজের মধ্যে। সো প্রাইভেট আমি কি করতেছিলাম এই ফাইল ছাড়া এর বাইরে অ্যাক্সেস করতে পারবো না। সো আমরা কি করতেছিলাম এই যে প্রাইভেটের এই ভ্যালুগুলো যাতে ইউজার ডাইরেক্ট হচ্ছে অ্যাসাইন না করে, যাতে দেখতে না পারে বা ইউজার যাতে কোনোভাবে হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে না পারে, এজন্য আমরা কি মেথডের থ্রুতে কাজ করতেছিলাম। মেথডের থ্রুতে আমরা কি সেট করতেছিলাম, মেথডের থ্রুতে আবার গেট করে নিয়ে আসতেছিলাম। সো এটার করেসপন্ডিং এ কি কাজ হচ্ছে, এটা কিন্তু ফাংশনালিটিটা ডাইরেক্ট আমরা কোডিং এ করি না, এটা মেথডের মাধ্যমে ক্লাসে আমাদের হিডেন অবস্থা আছে। সো আমরা যদি এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি আর মেথডগুলো কল দেই, তাহলে কি হয় এই যে ভ্যালু পাস করলাম এই ভ্যালুটা হিডেন অবস্থায় চলে গেছে একটা মেথডে। কোন মেথডে, সেট আইডি তে। সেট আইডি থেকে আইডি ভ্যালু চলে গেছে 10। আবার যখন গেট করতেছিলাম গেটে গিয়ে হচ্ছে কি করতেছিলাম এই ভ্যালু যেটা এটা হচ্ছে এটা করতেছিলাম, এই দুইটা কাজ করতেছিলাম। সো এই কাজ করার জন্য আমাদের সুবিধা কি হইছে, আমরা যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো যে সেট করতেছি, কোনটার ভ্যালু কি সেট করতেছি এটা হিডেন অবস্থায় আছে। সাপোজ এইখানে যদি আমরা ডিরেক্ট লিখতাম তাহলে কি লিখতাম অবজেক্ট ডট সেট তারপর হচ্ছে কি আইডি দিতাম, এরকম মেথড দিতাম। সো এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম হইতো। আবার কি হইতো, আমি যদি অন্য ডিফারেন্ট ক্লাসে থাকতাম, সাপোজ ক্লাস বি তে থাকতাম, তখন যদি ক্লাস এ এর একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি কি করতাম ভ্যালু পাস করতে চাইতাম এইটাতে, কিন্তু পারতাম না। কেন, কারণ এই যে ভ্যারিয়েবল এটা কিন্তু প্রাইভেট ছিল, অন্য ক্লাসে বা অন্য ফাইলে গিয়ে কাজ করবে না। কিন্তু আমি যদি মেথড কল দিয়ে কাজ করি তাহলে কিন্তু আমি ভ্যালুটা পাস করতে পারতেছি, কারণ সে কি করবে মেথডের থ্রুতে ভ্যালু নিয়ে আসবে এই ক্লাসে, আর এই ক্লাস থেকে কিন্তু এই ক্লাসে অ্যাক্সেস করা পসিবল। সেই জন্য এই হিডেন ভ্যালুটা আমি কি করতেছি অ্যাক্সেস করতে পারতেছি এন্ড ভ্যালু নিয়ে আসতে পারতেছি উইথ সাম মেথডস। সো এই যে গেট মেথড করতেছি যেটাকে আমরা বলতেছিলাম প্লাস এক্সেসর মেথড, আর সেট করতেছি কি মিউটেটর মেথড। এই এক্সেসর মেথড আর মিউটেটর মেথড কনসেপ্ট করে যে আমরা প্রাইভেট ভ্যারিয়েবলের ভ্যালুগুলো ডিক্লেয়ার করি এন্ড ভ্যালুগুলো রিড করি, এই কনসেপ্টটাকে অ্যাকচুয়ালি বলা হয় এনক্যাপসুলেশন। সো এনক্যাপসুলেশন বেসিক্যালি কি a way to hide any property, তার মানে এই প্রপার্টি যদি আমি হাইড করতে চাই এটা কিভাবে কাজ করতেছে, ফাংশনালিটি কিভাবে কাজ করতেছে, এটা হাইড করার জন্য একটা সিস্টেম যেটা অলরেডি আমরা এক্সেসর মেথড আর মিউটেটর মেথডে দেখে আসি। সো এইটা আমার মনে হয় আশা করি কোনো প্রবলেম নাই। তারপরে এনক্যাপসুলেশন আমি একদিন হয়তো আপনাদের যে একটা লাইন বা ডেফিনিশনগুলো আরেকটু ভালোভাবে বোঝাই দেব লাস্টের দিকে, অলরেডি আপনারা জানেন। তারপরে আমি জাস্ট একটু হিন্ট দিলাম। আজকের আমাদের কনসেপ্ট হচ্ছে ইনহেরিটেন্স, তার মানে সেকেন্ড পিলার হচ্ছে ইনহেরিটেন্স। তারপরে আমরা মিডের পরে হয়তো পলিমরফিজম ধরবো অথবা মিডও ধরতে পারি, এটা আমি নট শিওর, বাট আমি হয়তো নেক্সট ক্লাসে বলে দেব। আর এই লাস্টে হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এটা মিডের পরেই থাকবে। এটার মধ্যে আবার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর একটা হচ্ছে ইন্টারফেস। সো আমাদের ওপি তে অনেকগুলো কনসেপ্ট বেজ কাজ করতে হয়, এই কনসেপ্টগুলো আমাদের বুঝতে হবে। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অফ ইন্টারভিউ বোর্ড। ম্যাক্সিমাম ইন্টারভিউ বোর্ডে আপনাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে, হোয়াট আর দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ ওপি ল্যাঙ্গুয়েজ অর ওপি, এটা বলতে পারে। সো আপনি কি করবেন, দেয়ার আর 4 প্রিন্সিপালস অফ ওপি
First one is encapsulation, inheritance, polymorphism and abstraction. And maximum industry, maximum বলতে আপনি ধরতে পারেন বাংলাদেশের 80 to 90% ইন্ডাস্ট্রি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে, ওপি কনসেপ্টটা ইউজ করে সফটওয়্যার কোম্পানিগুলো। আর যারা হচ্ছে নরমাল ইউজ করে তারা হচ্ছে এমবেডেড ইঞ্জিনিয়ারিং। এমবেডেড বলতে যে ঘড়ির মধ্যে যে সার্কিট থাকে, তারপর এসির মধ্যে যে সার্কিটগুলো থাকে, এগুলো কি একদম এমবেডেড বলতে বোঝাচ্ছে এর জন্য ডেডিকেটেড কোনো কম্পিউটার নাই, ওই হার্ডওয়্যারের মধ্যেই সবকিছু সেট করা, ওই হার্ডওয়্যারের মধ্যেই সবকিছু, আপনার কন্ট্রোলিং বাইরে থেকে করার অপশন নাই। বাট আপনি যে কম্পিউটারগুলো ইউজ করেন এইগুলো হচ্ছে কি এমবেডেড, এগুলো সফটওয়্যার বেসড করে। সো এইগুলাতে আপনি কি করতেছেন, চেঞ্জ করতেছেন, রান করতেছেন, চেঞ্জ করতেছেন। আর ওইটাতে একদম ডেডিকেটেড হইতে হার্ডওয়্যার ইন্টিগ্রেটেড অবস্থায় আছে। ইন্টিগ্রেটেড কিভাবে থাকে, ওর মধ্যে মেমরি থাকবে, ওর মধ্যে হচ্ছে আপনার যে প্রসেসর থাকবে, ওর মধ্যে আপনার যে কেবলস থাকে না, এখানে বাস থাকে, ইলেকট্রিক্যাল লাইন থাকে, এটা পরে আপনারা মাইক্রোপ্রসেসর বুঝবেন। সবকিছু একসাথে ইন্টিগ্রেটেড থাকে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে এমবেডেড সিস্টেম। এমবেডেড সবকিছু একসাথে থাকে। আর যখন আপনি আলাদাভাবে কাজ করেন, যেমন আপনার কম্পিউটার মনিটর আলাদা, কিবোর্ড আলাদা, হার্ড ডিস্ক আলাদা, র্যাম আলাদা, সিপিইউ আলাদা, সো এগুলো কি ডিফারেন্ট ওয়ে ইন্টিগ্রেটেড না, একসাথে সবগুলো কম্বিনেশন না। সো যেহেতু কম্বিনেশন না, তখন আমরা এটাকে এমবেডেড বলতে পারি না। সো এই এমবেডেড ইঞ্জিনিয়ারিং এ হয়তো আপনি সি প্লাস ও কিন্তু ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, সো সি পাইটা পারে এমবেডেড ইঞ্জিনিয়ারিং। বাট ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলো ওপি ইউজ করে, কারণ ওপি কি কনসেপ্ট আছে খেয়াল আছে, রিউজেবিলিটি আছে, অপটিমাইজেশন অ্যাডভান্টেজ আছে, এই জন্য ইউজ করে। আচ্ছা যাক, ওগুলো অনেক কথাবার্তা। এখন হচ্ছে আমরা চলে আসি ইনহেরিটেন্স। বেসিক্যালি ইনহেরিটেন্স জিনিসটা কি? A mechanism in which one object acquires all the properties and behavior of a parent object. তার মানে একটা অবজেক্ট তার প্যারেন্টের একটা অবজেক্টের সবগুলো প্রপার্টি বা ফাংশনালিটি গুলো নিয়ে আসতে পারে। এখন আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আচ্ছা প্যারেন্ট অবজেক্ট কি, আর হচ্ছে আমাদের এই নরমাল অবজেক্ট কি? বা প্যারেন্ট বলতে আমরা কি বলতে পারি, চাইল্ড বলতে পারি, প্যারেন্ট অফ চাইল্ড। সো প্যারেন্ট অবজেক্ট কি আর চাইল্ড অবজেক্ট কি, এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার করা লাগে। বাট আস্তে আস্তে জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার আছে। When you inherit from an existing class, you can reuse methods and fields the parent class of the parent class. তার মানে আপনি একটা ক্লাস ইনহেরিট করতেছেন, তার মানে ইনহেরিট মানে কি বুঝতেই পারতেছেন, দুইটা ক্লাসের মধ্যে কোন একটা কানেকশন। কানেকশনটা কি? অ্যাডপ্ট করে না, অনেকে বলে না অ্যাডপ্ট। সো অ্যাডপ্ট না ঠিক, এটা হচ্ছে যে আমি একটা কপি আমার কাছে নিয়ে আসলাম। ইনহেরিটেন্স বলতে বোঝায় কাইন্ড অফ একটা কপি আমার কাছে রাখলাম। সাপোজ আপনার কাছে একটা ক্লাস আছে, ক্লাস এ, এই ক্লাসের আন্ডারে বললাম আমি অ্যাট্রিবিউটস আছে ইন আইডি, তারপর হচ্ছে একটা মেথড আছে সাপোজ গেট আইডি, এরকম একটা মেথড আছে, এরকম দুই একটা মেথড আছে, আপনি হয়তো এরকম দুইটা মেথড আছে। আপনি কি করতেছেন, এই ক্লাসটাকে ইনহেরিট করতেছেন, তার মানে এই ক্লাসের প্রপার্টিগুলো আপনার ক্লাসে নিয়ে আসতে যাচ্ছে। সো ক্লাস বি নামে একটা ক্লাস, সে কি করলো, সে যদি ক্লাস এ কে ইনহেরিট করে, অর্থাৎ সে যদি এটাকে ইনহেরিট করে তার এখানে নিয়ে আসে, তাহলে সে কি করতে পারবে, এই যে অ্যাট্রিবিউট আছে আইডি, সে এই আইডি কে অ্যাক্সেস করতে পারবে, এই আইডি কে অ্যাক্সেস করতে পারবে। এন্ড এই যে মেথড আছে ইন গেট আইডি, এই মেথডটাকেও সে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। এখন কিভাবে করবে, কিভাবে হচ্ছে এগুলো আমরা দেখব। যে কনসেপ্টটা রাখলাম যে যখন আমরা এইটাকে ইনহেরিট করি, ইনহেরিট মানে কি একটা প্রপার্টি আমি হচ্ছে আমার কাছে নিয়ে আসলাম বা আমি ইউজ করার জন্য সেই ফাংশনালিটিসগুলো তার কাছে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করে নিয়ে আসলাম। সো এই যে আমি রিকোয়েস্ট করে তার থেকে এক্সটেন্ড করে বা তার থেকে নিয়ে আসলাম, এই কনসেপ্টটাকে আমরা বলতেছি হচ্ছে বেসিক্যালি ইনহেরিটেন্স। এখন আসি সেকেন্ড লাইনে, when you inherit। আচ্ছা আরেকটা জিনিস বলেছিলাম, যে ক্লাসটাকে ইনহেরিট করব এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস, এইটা হচ্ছে আমাদের প্যারেন্টের ক্লাস, অর্থাৎ এটা প্যারেন্ট ক্লাস আর এইটা হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। অথবা আরেকটাও বলে, সেটা হচ্ছে সুপার ক্লাস আর হচ্ছে সাব ক্লাস, চাইল্ড ক্লাস আর সাব ক্লাস এরকম বলে, দুইটাতেই বলা হয়। আচ্ছা সুপার ক্লাস কেন বলছি, কারণ সুপার একটা কিওয়ার্ড আমরা পড়ব। ওকে ফাইন, এখন আমরা সেকেন্ড লাইনে আসি, তাহলে আমরা একটু মাথার মধ্যে আমাদের একটু ক্লিয়ার হবে। when you inherit from an existing class, তার মানে একটা existing class আছে ক্লাস A, from an existing class you can reuse methods fields of the parent class। তার মানে B যদি A কে ইনহেরিট করে, A হয়ে গেল প্যারেন্ট ক্লাস আর B হয়ে গেল চাইল্ড ক্লাস। B
বি কি করতে পারবে প্যারেন্ট ক্লাসের যে মেথড আছে মেথডটাকে ইউজ করতে পারবে ফিল্ডস যে আছে ফিল্ডসগুলোকে ইউজ করতে পারবে ফিল্ডস মানে অ্যাট্রিবিউটসগুলো moreover you can add new methods and fields in your current class also তার মানে b তে আমি তো কি করতে পারতেছি এই যে int id যেটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসে ছিল এইটা আমি ইউজ করতে পারতেছি যে প্যারেন্ট ক্লাসে মেথড ছিল এইটা আমি ইউজ করতে পারতেছি এটার সাথে এক্সট্রা করে আমি নিজস্ব কিছু অ্যাট্রিবিউটস চাইলে ইউজ করতে পারি সাপোজ আমি এখানে স্ট্রিং নেম ডিক্লেয়ার করলাম তারপরে হচ্ছে একটা মেথড দিলাম মেথড হচ্ছে a আমি দিলাম সাপোজ হচ্ছে void display সো আমি আমার প্যারেন্টের গুলো তো ইউজ করতে পারবোই প্লাস আমি নিজে থেকেও হচ্ছে আমার মেথড ইউজ করতে পারবো বা মেথড ক্রিয়েট করতে পারবো এন্ড ফিল্ডস ক্রিয়েট করতে পারবো সো আমি কি করতে পারতেছি দুইটা জিনিসই করতে পারতেছি আমি প্যারেন্টের গুলো যেগুলো আছে ওই প্রপার্টি গুলো ইউজ করতে পারবো প্লাস হচ্ছে কি চাইল্ডের যে প্রপার্টি ওইখানেও আমি নতুন প্রপার্টি ক্রিয়েট করে কাজ করতে পারবো লাস্ট টার্ম কি বলছে ইনহেরিটেন্স রিপ্রেজেন্টস দ্য আইএস রিলেশনশিপ হুইচ ইজ অলসো নোন অ্যাজ আ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ সো আইএস রিলেশনশিপ মানে কি প্যারেন্ট চাইল্ড তার মানে এইটা হচ্ছে প্যারেন্ট এটা হচ্ছে চাইল্ড সো এই রিলেশনশিপটা মেইনটেইন রাখে যে আমার বাপ হচ্ছে এটা আমি হচ্ছে এটা সো এই রিলেশনটা সে মেইনটেইন করে যে অনেকে আছে না দেখেন না বাপরে পাত্তা দেয় না বাট এরা পাত্তা দেয় আচ্ছা এইখানে এখন আসে যে কি কি টার্ম আমাদের এই ইনহেরিটেন্সে ইউজ হয় কি কি কনসেপ্ট ইউজ হয় ফার্স্ট ওয়ান ইজ ক্লাস ক্লাস তো আমরা নরমালি আগে জানি জীবনে পড়তে পড়তে শেষ করে ফেলেছি জীবন ক্লাস তারপর আবার class is a group of objects which have common properties it is a template or blueprint from which objects are created সে এতবার পড়ার পরে আমি যদি কোশ্চেন দেই ক্লাস হোয়াট ইজ ক্লাস দেখবেন যে 70% ভুল করছে এনভায়রনমেন্টে এটা আমি পাইছি এমন না যে পাই না সো আমি এক্সপেরিয়েন্স করছি এই জিনিসটা আপনাদের এত ক্লাস পড়াইছি তারপরে দেখা যায় যে ক্লাস করার নাই আর সি প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল এতবার পড়াইছি হোয়াট ইজ ভ্যারিয়েবল এই কোশ্চেন আনসার পারেন আমি যাই আপনাদের ভাই ভাই কোশ্চেন করছিলাম আমি হোয়াট ইজ ভ্যারিয়েবল পার্সেলের সবাই পার্সেলের বুকে হাত রেখে বলো জিজ্ঞেস করতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো কথা বলছি এখন আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ভ্যারিয়েবল বলেন ইন্টিজার বুঝে গেছি পার্সেল আচ্ছা নেক্সট ওয়ান দেখি সাব ক্লাস আর চাইল্ড ক্লাস সো সাব ক্লাস আর চাইল্ড ক্লাস কি জিনিসটা এটা আমরা খেয়াল করি অলরেডি আমরা বলে ফেলছি তারপর একটু জাস্ট আমরা ডেফিনিশনটা দেখি সাব ক্লাস ইজ আ ক্লাস which inherits the other class তার মানে অন্য আরেকটা ক্লাসকে যে ইনহেরিট করে সে হচ্ছে আমাদের সাব ক্লাস বা চাইল্ড ক্লাস it is also called a derived class extended class or child class তার মানে এর অনেকগুলো নাম আছে সাব ক্লাস চাইল্ড ক্লাস derived class extended class তার মানে এর নাম কি চারটা নাম পেলেন আমার কোশ্চেনে যদি এই চারটা নামের যে কোনো একটা থাকে তার মানে আপনাকে বুঝতে হবে আপনাকে চাইল্ড ক্লাসের কথা বলা হচ্ছে সো নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে অনেক সময় এরকম ট্রিকি কোশ্চেন আসতে পারে যে একটা ডেরাইভড ক্লাসে বলা আছে যে তার প্যারেন্ট ক্লাস হচ্ছে এটা তখন আপনি কি করবেন আচ্ছা ডেরাইভড ক্লাস কোনটা আপনি তো কনফিউশনে পড়ে যাবেন বাট ডেরাইভড ক্লাস হচ্ছে সাব ক্লাস আর চাইল্ড ক্লাস নেক্সট ওয়ান কি বলছে সুপার ক্লাস আর প্যারেন্ট ক্লাস সুপার ক্লাস ইজ দ্য ক্লাস ফ্রম ওয়্যার আ সাব ক্লাস ইনহেরিটস দ্য ফিচার তার মানে সুপার ক্লাস হচ্ছে ওই ক্লাসটা যেখান থেকে সাব ক্লাস তার ফিচারগুলো নিয়ে আসে ইনহেরিট করে তার প্রপার্টিগুলো নিয়ে আসে it is also called a base class or parent class so parent class তো অলরেডি বলে দিয়েছি বাট এটাকে বেস ক্লাসও বলা হয় যার বেসিসে আপনি যে কোনো কাজ করতেছেন যেমন বলতে পারেন আপনি আপনার ওই যে এলাকার মধ্যে পাওয়ার দেখান কার ব্যাপারে আমার বাপের পর এই আমার বাপ আছে পিছনে বাপ আছে সমস্যা না আপনি দেখুন এরকম অনেকে থাকে না সেরকম আর কি সো বেস ক্লাস হচ্ছে আমার বেস হচ্ছে স্ট্রং আমি বেসের পাওয়ার দেখাচ্ছি রিউজেবিলিটি কি এটা আগে থেকেও জানেন তারপর বলি as the name specifies reusability is mechanism that which facilitates you to reuse the fields methods of the existing class when you create a new class তার মানে একটা নিউ ক্লাস ক্রিয়েট করার মাধ্যমে নিউ ক্লাসের মধ্যে আপনি কি প্রিভিয়াস কোনো ক্লাসের প্রপার্টিগুলো ইউজ করতে পারতেছেন তার মানে এটাই রিউজেবিলিটির কথা বলতেছে নেক্সট যে লাইনটা বলতেছে সেটা কি you can use the same fields methods already defined in the previous class এটা আমরা অলরেডি বলছি যে ক্লাস A কে যদি ক্লাস B ইনহেরিট করে তাহলে ক্লাস A এর মধ্যে যে প্রপার্টি আর মেকানিজম বা যে ফিল্ডস গুলো আছে এগুলো কি করতে হবে ক্লাস B আবার ইউজ করতে হবে যতবার ইচ্ছা ততবার ইউজ করতে হবে স্যার একটা সুপার ক্লাসের আন্ডারে কি একাধিক সাব ক্লাস থাকতে পারে হ্যাঁ এটা আমরা আসছি টাইপগুলো আসছি পরে আসছি ওকে ফাইন এখন আমরা একটা সিনট্যাক্স দেখি যে এখন একটা যদি ইনহেরিটেন্স করি তাহলে আমাদের ইনহেরিটটা করতে হয় কি হবে
ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যেই ক্লাসে ইনহেরিট করতে চাই অর্থাৎ চাইল্ড ক্লাসটা আমাকে লিখতে হবে। সাপোজ এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কি ক্লাস বি, তারপরে যেই কিওয়ার্ডটা লিখতে হবে সেটা হচ্ছে এক্সটেন্ডস। সো এক্সটেন্ডস মানে হচ্ছে সেই ইনহেরিট করতেছে, কাকে ইনহেরিট করতেছে? ক্লাস এ কে। সো আমি এখানে লিখব ক্লাস এ। এই কনসেপ্টটা যখন আমার লেখা শেষ তখন আমি কি বলতে পারতেছি? ক্লাস যে বি আমি ক্রিয়েট করছি ক্লাস বিটা হচ্ছে ক্লাস এ কে এক্সটেন্ড করতে পারতেছি। যেমন এইখানে দেখেন ক্লাস তারপর সাবক্লাস নেম, সাবক্লাস মানে কি? চাইল্ড ক্লাসের নেম, চাইল্ড ক্লাসের নেম কি এখানে আমাদের ক্লাস বি। সো ক্লাস বিটা আমরা লিখতেছি। তারপর বলছি কি এক্সটেন্ডস, এক্সটেন্ডস কিওয়ার্ডটা আমাদের ম্যান্ডেটরি এন্ড স্মলই লিখতে হবে যেভাবে আছে। তারপর কি সুপার ক্লাস, যে ক্লাসটাকে আমি ইনহেরিট করব অর্থাৎ যে ক্লাসের প্রপার্টি আমি ইউজ করতে চাই। সো আমি চাই এ ক্লাসের প্রপার্টি ইউজ করতে। সো আমি কি করলাম? এ ক্লাসের প্রপার্টিগুলো হচ্ছে ইউজ করার জন্য ক্লাসের নাম দিলাম, সুপার ক্লাসের নাম এ। ক্লাস বি দিতে স্যার হবে। এখানে আচ্ছা এইখানে কিওয়ার্ড এইখানে ক্লাস হবে না, এইখানে দিলাম বাট ওইখানে ক্লাস হবে। আচ্ছা এইটা কমপ্লিট করা শেষ। এখানে একটা লাইন লেখা আছে the extends keyword indicates that you are making a new class. সো এখানে দেখেন আমরা যখন একটা নরমাল ইনহেরিট করি তাহলে আমরা কিভাবে করি? সো দেখেন এখানে একটা ক্লাস আছে যেটার নাম কি ক্লাস এমপ্লয়ি। এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে ফ্লোট স্যালারি, এখানে হচ্ছে 40,000 দেওয়া নরমালি। এইটুকু তো আপনারা বুঝতে পারতেছেন এই ক্লাসটা, এখানে তো আর কোনো কনসেপ্টে বোঝার কিছু নাই। নেক্সট কি করছে? প্রোগ্রামার নামে একটা ক্লাস আছে যেটা কি চাইল্ড ক্লাস, কারণ চাইল্ড ক্লাসটাই প্রথমে লেখে। সো ক্লাস প্রোগ্রামার এক্সটেন্ডস এমপ্লয়ি, তার মানে সে কি করতেছে? এমপ্লয়ি ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে। তার মানে তার প্যারেন্ট ক্লাস কি এমপ্লয়ি আর চাইল্ড ক্লাস কি প্রোগ্রামার। সো এই প্রোগ্রামার এখন কি করতে পারবে? প্রোগ্রামারটা হচ্ছে এই ক্লাসটা, তার মানে এই ক্লাসটার মধ্যে আমি কি করতে পারবো? এই স্যালারিটা ইউজ করতে পারবো। সো কিভাবে ইউজ করব এটা হচ্ছে আমরা দেখি। এইখানে আমি কি করলাম? প্রোগ্রামার ক্লাসের নিজের আরেকটা কি অ্যাট্রিবিউট সেট করলাম যেটার নাম হচ্ছে বোনাস, 10,000 হচ্ছে ভ্যালু দেওয়া ইন্টিজার। নেক্সট আমি ভয়েড মেইন মেথড ইউজ করলাম, ইউজ করে প্রোগ্রামার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, অর্থাৎ যে ক্লাস আমি আছে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, নাম দিচ্ছি পি। এখন আমি কি করছি? system.println প্রোগ্রামার স্যালারি ইজ p.salary। p.salary যখন আমি অ্যাক্সেস করতেছি আমি কি বলতেছিলাম? যখন আমরা অন্য আরেকটা ক্লাসকে ইনহেরিট করি অন্য ক্লাসের প্রপার্টিগুলো আমি ইউজ করতে পারি। সো আমি অবজেক্ট ক্রিয়েট করলাম এই ক্লাসে, কিন্তু এই ক্লাসটা যেহেতু এমপ্লয়ি ক্লাসকে ইনহেরিট করে রাখছে সো এই ক্লাসের অবজেক্টের থ্রুতে আমি এমপ্লয়ি ক্লাসের যে অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস করতে পারবো। সো এমপ্লয়ি ক্লাসের অ্যাট্রিবিউটের নাম কি? স্যালারি। সো আমি কি অ্যাক্সেস করতে পারতেছি? পি অবজেক্টের থ্রুতে স্যালারিকে অ্যাক্সেস করতে পারতেছি। অলসো এই পি অবজেক্টের থ্রুতে আমি আমার নিজের ক্লাসের মধ্যে যে অ্যাট্রিবিউট আছে ওইটাও অ্যাক্সেস করতে পারতেছি যেটার নাম হচ্ছে বোনাস। সো আমি পরের লাইনে প্রিন্ট করলাম বোনাস অফ দা প্রোগ্রামের ইজ p.bonus। সো এইটুকু বুঝা গেছে? এখন যদি আউটপুট আসে, আউটপুট কি আসবে দেখেন লাস্টে ওই যে ওই পাশে লেখা প্রোগ্রামার স্যালারি ইজ 40,000, এই তো ফ্লোট নাম্বারে আছে, বোনাস অফ প্রোগ্রামার ইজ 10,000। এটা বুঝতে প্রবলেম হচ্ছে কারো? এনিওয়ান লাস্টের দিকে ফাইন বুঝছেন? না বুঝলে বলেন আমি আবার রিপিট করি। সো বেসিক কনসেপ্ট হচ্ছে আমি একটা ক্লাসকে ইনহেরিট করব একটা সাবক্লাসে, সাবক্লাসে যখন ইনহেরিট করব সাবক্লাসটা কি করবে? সুপার ক্লাসের অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে পারবে, অলসো মেথডগুলো ইউজ করতে পারবে। এখন এখানে যদি একটা মেথড থাকতো এমপ্লয়ি ক্লাসে, নাম থাকতো সাপোজ ধরেন গেট স্যালারি, আমি আর রিটার্ন টাইপ এগুলো কিছু আচ্ছা রিটার্ন টাইপ লিখিয়ে দিই, সাপোজ ফ্লোট এটা থাকতো, এটার ভিতরে কাজ দিতে হবে। এখন এই স্যালারিটা যদি আমি অ্যাক্সেস করতে যেতাম এই মেথড, তাহলে আমি কিভাবে অ্যাক্সেস করতে যেতাম? অবজেক্ট ক্রিয়েট করছি কি এইখানে, তাহলে অবজেক্টের থ্রুতে কি করতাম? কিভাবে কল দিতাম মেথডটাকে ইউজ করার জন্য? এখানে তো আমি p.salary দিলাম, অ্যাট্রিবিউট চলে আসলো। অবজেক্টের থ্রুতে আমি মেথড কল দিই কি হবে? p.get লিখলাম p.get salary, আর কিছু দেওয়া লাগবে? আচ্ছা এই প্যারামিটার ব্র্যাকেট দেওয়া লাগবে এক্স্যাক্টলি। সো যখন আমি p.get salary দিয়ে প্যারামিটার দিয়ে দিব মেথডের মধ্যে, তখন কি করবে? এইখানে যদি না থাকে সে কি করবে? এইখানে যে ইনহেরিটেন্সের উপরে মানে তার যে প্যারেন্ট ক্লাস আছে প্যারেন্ট ক্লাসের মেথডে গিয়ে সার্চ করে নিয়ে আসবে। সো এই কনসেপ্ট সবাই বুঝতে পারছেন? আচ্ছা যদি বুঝতে পারেন এখন আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপের, আমরা জাস্ট দেখলাম কি একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করছে, কিন্তু এখানে অনেকগুলো টাইপ থাকে, ডিফারেন্ট টাইপ অফ ইনহেরিটেন্স। সো
So what are the type of inheritance? First one is single inheritance that we have already seen. তার মানে এই ইনহেরিটেন্স যেটা একটা ক্লাস আরেকটা ক্লাসে এক্সটেন্ড করে এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। দেন হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা কি চেইনের মতো একটার পর একটা, অর্থাৎ এ এক্সটেন্ড করে বি কে, সরি বি এক্সটেন্ড করে এ কে। এটা যদি বলি একটু পরে ডায়াগ্রাম দেখবো, তারপর জাস্ট একটু মাথায় রাখি। তিনটা নাম্বার ধরেন এ বি সি, বি ইনহেরিট করছে এ কে, আবার সি ইনহেরিট করছে বি কে। নরমাল কমন সেন্স যদি চিন্তা করি, সি যদি বি কে ইনহেরিট করে আর বি যদি এ কে ইনহেরিট করে, তাহলে কি সি কি এ এর প্রপার্টিও পায়, বি এর প্রপার্টি পাবে, দুইটাই পাবে না? কারণ বি এর মধ্যে এ আছে, আবার হচ্ছে সরি সি এর মধ্যে বি আছে নরমালি, আবার বি এর মধ্যে কি আছে এ আছে। তার মানে তার মধ্যে কি থাকতেছে এ বি থাকতেছে, আর সার নিজেরটা তো থাকতেছে। বি এর মধ্যে কি থাকতেছে এ থাকতেছে। সো বি এর জন্য এ কি প্যারেন্ট ক্লাস, আর বি কি চাইল্ড ক্লাস এই রেঞ্জে ধরলে, আর সি এর জন্য কি প্যারেন্ট ক্লাস হচ্ছে এইটা। বুঝতে পারছেন? আচ্ছা এখন এটা হচ্ছে মাল্টি লেভেল, একটার পর একটা করে। মাল্টিপল কি? মাল্টিপল হচ্ছে একটা ক্লাসকে অনেকগুলো ক্লাস হচ্ছে ইনহেরিট করে, একটু পরে দেখব। আর হায়ারার্কিক্যাল আছে আর হাইব্রিড আছে। হায়ারার্কিক্যাল আর হাইব্রিড মাল্টিপল এই জিনিসটা হচ্ছে আমাদের জাভা প্রোগ্রামিং এ কাজ করে না। কেন কাজ করে না এটা দেখব। জাস্ট আমরা এই পাঁচটা আগে মাথায় রাখি। হায়ারার্কিক্যাল হচ্ছে একটা চেইনের মতো, এটার মধ্যে একটা চেইন কাজ করে, আর হাইব্রিড হচ্ছে এগুলো মিক্সিং। তো সবগুলা ডায়াগ্রাম যদি আমরা একটু দেখি, ফার্স্টে দেখি একটা ডায়াগ্রাম করাই আছে। সিঙ্গেল যেটা অলরেডি আমরা দেখছি, ক্লাস বি এক্সটেন্ড করতেছে ক্লাস এ কে, কোনো প্রবলেম নেই, ফাইন, এটা আমরা বুঝে গেছি। মাল্টি লেভেল করতেছিলাম কি ক্লাস সি করতেছে বি কে, বি করতেছে এ কে। তার মানে সি এর কাছে সব প্রপার্টি আছে, এ এরও আছে, বি এরও আছে। হায়ারার্কিক্যাল কি দেখেন, বি আর সি দুইজনই এ কে হচ্ছে এক্সটেন্ড করছে। তার মানে এ এর প্রপার্টি কি বি ও ইউজ করতে পারবে, আবার এ এর প্রপার্টি কি সি ও ইউজ করতে পারবে, কারণ দুইজনই এ কে এক্সটেন্ড করছে। এইটুকু কোনো প্রবলেম নাই। কিন্তু যখন মাল্টিপল আসবে তখন একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? ক্লাস সি এক্সটেন্ড করতেছে এ কে, ক্লাস সি এক্সটেন্ড করতেছে বি কে, দুইটা করতেছে, দুইটা হচ্ছে ক্লাসে করতেছে। এখন যদি নরমাল সেন্সে চিন্তা করি তাহলে কি প্রবলেম হওয়ার কথা? সমস্যা কি? আমি সি এ এর প্রপার্টি ইউজ করবে, সি বি এর প্রপার্টি ইউজ করবে, প্রবলেম কি? কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, সাপোজ এ এর মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে রুট স্যালারি। এ ক্লাসের মধ্যে ক্লাস এ এর মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে ফ্লোট স্যালারি। যেটার ভ্যালু হয়তো 40,000, আমি আগেরটার মধ্যে ক্লাস বি এর মধ্যে একটা হচ্ছে অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে ফ্লোট স্যালারি। থাকতেই পারে ডিফারেন্ট ক্লাস, ডিফারেন্ট থাকতেই পারে। এখন ক্লাস সি কি করলো? এক্সটেন্ড করলো কাকে? বি কেও এক্সটেন্ড করবে, আবার কি সি কেও এক্সটেন্ড করবে। তার মানে কি ফার্স্ট লিখবো বি কমা দিয়ে লিখবো সি। এটাই তো নরমাল সেন্সে লেখার কথা। লিখে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখলাম। এখন কি করলাম? একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেটা হচ্ছে ক্লাস সি এর, যেটাতে আমি আসি। সো আমি কি লিখবো? সি ওবিজে নিউ ইজ ইকুয়াল নিউ সি, সি এর অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমি যদি c.salary অ্যাক্সেস করি, সাপোজ আমি system.println করে c.salary, এখন কোশ্চেন হচ্ছে c.salary এটা কি এই বি ক্লাসের স্যালারি এক্সটেন্ড করবে, সরি প্রিন্ট করবে, নাকি এ ক্লাসের স্যালারি প্রিন্ট করবে? এটা কনফিউশন চলে আসবে না? এই কনফিউশনটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুইটি প্রবলেম। যে আমি যেহেতু দুইটাকেই হচ্ছে একজন হচ্ছে কি ইনহেরিট করছে, কিন্তু দুইটার মধ্যে কি সেম প্রপার্টি থাকতে পারে, যেমন দুইটাতে সেম অ্যাট্রিবিউট থাকতে পারে, সেম মেথডও থাকতে পারে। এখন যখন আমি কল দেব, আমি তো অ্যাট্রিবিউট বা মেথড দিয়ে কল দেব। অবজেক্টের থ্রুতে হয় অ্যাট্রিবিউটের নেম লিখবো অথবা মেথডের নেম লিখবো। কিন্তু আমি বুঝবো কিভাবে যে এটা কি এ ক্লাসের অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করবে নাকি বি ক্লাসের অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করবে? এই প্রবলেমটার জন্য আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই মাল্টিপল ইনহেরিটেন্সটা সাপোর্ট করে না। সো মাল্টিপল ইনহেরিটেন্সটা এইজন্য আমরা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারি না, কারণ এখানে কি সেম অ্যাট্রিবিউট বা সেম মেথডের একটা কনসেপ্ট চলে আসতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্বিগুইটি প্রবলেম। অ্যাম্বিগুইটি প্রবলেম। এখন এই অ্যাম্বিগুইটি প্রবলেমের জন্যই
আমরা কি করতে পারি না, এটাকে ফুললি কাজ করতে পারি না। এই জন্য মাল্টিপল যে ইনহেরিটেন্স এটা আমাদের জাভায় সাপোর্ট করে না। আর হাইব্রিডটা কি, হাইব্রিড হচ্ছে মাল্টিপল আর হচ্ছে কি এই যে হায়ারার্কিক্যাল, এই দুইটার মিক্স ভার্সন। সো এখানে একটা ক্লাস কি দুইটাকে এক্সটেন্ড করে, আবার কি দুইটা একটা ক্লাসকে এক্সটেন্ড করে। সো দুইটা যখন একটা ক্লাসকে এক্সটেন্ড করে এটা কি হায়ারার্কিক্যাল, আর দুইটা ক্লাসকে যখন একটা ক্লাস এক্সটেন্ড করতেছে তখন কি হচ্ছে, এটা হচ্ছে মাল্টিপল। সো এই দুইটার মিক্সিং, অর্থাৎ মাল্টিপল আর হায়ারার্কিক্যাল। এই যে সবাই সামনে রাখেন, মাল্টিপল আর হায়ারার্কিক্যাল মিক্সড ভার্সন হচ্ছে কি হাইব্রিড। সো যেহেতু মাল্টিপলটা আবার সাপোর্ট করে না জাভাতে, তার মানে কি হাইব্রিডটাও জাভাতে সাপোর্ট করে না। বুঝতে পারছেন? সো আমাদের বেসিক্যালি আমরা কাজ করব কয়টা নিয়ে, জাভাতে এই তিনটা নিয়ে কাজ করব, সিঙ্গেল, মাল্টি লেভেল আর হায়ারার্কিক্যাল। প্রবলেমটা কি বুঝতে পারছেন কেন কাজ করে না? এটাই আমাদের একটু পরে দেওয়া আছে। সো জাভাতে হচ্ছে আমরা তিনটা নিয়ে কাজ করতে পারি, মাল্টিপল আর হাইব্রিড ইনহেরিটেন্স নিয়ে আমরা কাজ করতে পারি না। কেন পারি না এটা হচ্ছে আমরা বলছি, এটা লাস্টের দিকে লেখা আছে। সো সিঙ্গেলটা তো অলরেডি আমরা জানি, সিঙ্গেল ইনহেরিটেন্স কি, when a class inherits another class it is known as single inheritance. সো আমি কি করলাম, অ্যানিমাল নামে একটা ক্লাস আছে যেটার আন্ডারে হচ্ছে কি ইট নামে একটা মেথড আছে। ডগ ক্লাসটা কি করতেছে, অ্যানিমালকে এক্সটেন্ড করতেছে, পরে আরেকটা মেথড লিখতেছে, এটা হচ্ছে বার। সো ডগ ক্লাসের একটা মেথড আছে বার, আর অ্যানিমাল ক্লাসের একটা মেথড আছে ইট। এই দুইটা ক্লাস যদি আমি কোনো এক্সেস মডিফায়ার না লিখি তাহলে কি মোডে থাকে, ডিফল্ট মোডে। তার মানে ডিফল্ট মোড কার মতো কাজ করে, প্রোটেক্টেড এর মতো কাজ করে। প্রোটেক্টেড মানে সেম প্যাকেজ আমি সব জায়গায় অ্যাক্সেস করতে পারবো। এই কারণে দেখেন নতুন আরেকটা ক্লাস ইউজ করা হয়েছে যার নাম হচ্ছে টেস্ট ইনহেরিটেন্স। এইটার মধ্যে মেথড ক্রিয়েট করে ডগ ক্লাসের একটা ডি ক্রিয়েট করা হয়েছে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, স্যার ক্লাস তো ডিফারেন্ট হয়ে গেল, আমি ডগ ক্লাসের কিভাবে অবজেক্ট ক্রিয়েট করব? খেয়াল আছে, কোনো কিছু না দিলে ডিফল্টটা চলে যায় আর প্রোটেক্টেড মোডে চলে যায়। প্রোটেক্টেড মানে আমি ওই প্যাকেজের সবগুলা ফাইলে আমি আমার ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো, আর এটা তো সেম ফাইলে আছে, সো এটা তো অ্যাক্সেস করতে পারবে। সো এই জন্য আমি ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি অন্য আরেকটা ক্লাস টেস্ট ইনহেরিটেন্স, যেটা সেম ফাইলেই আছে, সেম প্যাকেজে থাকলেও প্রবলেম হইতো না। সো ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ডি, নিউ ডগ দিয়ে লিখলাম ডি ডট বার। বার যখন আমরা এখানে কল করব তখন কোন মেথডটা প্রিন্ট করবে, এই যে বার মেথডটা যেটা ডগ ক্লাসের মধ্যে আছে, এটা অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করে প্রিন্ট করবে। আর যখন ডি ডট ইট দিব তখন সে কি করবে, ডি ডট ইট তো এখানে নাই, তার মানে কোথায় আছে, সে অ্যানিমাল ক্লাসকে এক্সটেন্ড করছে। দেখি অ্যানিমাল ক্লাস আছে কিনা, হ্যাঁ অ্যানিমাল ক্লাস আছে। সো অ্যানিমাল ক্লাসের যেটা ওটা কি একটা ইটিং প্রিন্ট করতেছে, সো ইটিংটা প্রিন্ট হবে। সো ফার্স্টে প্রিন্ট হলো বার্কিং, পরে প্রিন্ট হলো ইটিং। এটা কি বুঝতে পারছেন? স্যার মাস্টার ওই জিনিসটা বুঝতে দেন, ওই যে ডগের পরে যার একটা ক্লাস ক্রিয়েট করছে, আরেকটা ক্লাস ক্রিয়েট করে আমি এখানে ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি। বাট এতদিন আমরা কি সেম ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করতাম, ডিফারেন্ট ক্লাসে করতাম না। কিন্তু আমরা বলতেছিলাম কি এক্সেস স্পেসিফায়ার করছিলাম, খেলা আছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। ওগুলাতে বলা ছিল কি যখন পাবলিক থাকবে তখন আমি এই ক্লাসটা যদি পাবলিক থাকে এটা আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এটা ক্লাসের ক্ষেত্রেও, মেথডের ক্ষেত্রেও, সেম হচ্ছে ভ্যারিয়েবলের ক্ষেত্রেও বা ফিল্ডসের ক্ষেত্রেও। প্রাইভেট যদি হয় তাহলে আমি কি করতে পারবো, সেম প্যাকেজ যদি থাকে, যে প্যাকেজ ক্রিয়েট করি না আমরা প্রজেক্টে, সেম প্যাকেজে ইউজ করতে পারবো। আর যদি প্রোটেক্টেড হয়, আচ্ছা সরি, প্রাইভেট হচ্ছে সেম ফাইল, প্রোটেক্টেড হচ্ছে সেম প্যাকেজ। একটুটা বলে দিচ্ছি, প্রোটেক্টেড হচ্ছে সেম প্যাকেজ, আর লাস্টে কি থাকে, এই দুইটার একটাও যদি না দেই বাই ডিফল্টে চলে যায়। ডিফল্টের আমাদের কাজ কি ছিল, ডিফল্টের কাজ হচ্ছে প্রোটেক্টেডের মধ্যেই কাজ করে, যে সেম প্যাকেজ অ্যাক্সেস করতে পারে। সো ডিফল্ট অ্যাকচুয়ালি কি ওয়ার্ডস লাইক প্রোটেক্টেড মোড। তার মানে এইখানে দেখেন আমি কোনো অ্যাক্সেস স্পেসিফাইড দেইনি, তার মানে সে কার মতো কাজ করবে, প্রোটেক্টেডের মতো একটা কাজ করবে। সো প্রোটেক্টেডের কি বলতেছিলাম, সেম প্যাকেজ আমি অ্যাক্সেস করতে পারবো। এই দুটো কি অবশ্যই সেম প্যাকেজ আছে, যেহেতু একসাথে লেখা, সেম প্যাকেজে আছে প্লাস যেহেতু একসাথে লেখা তার মানে সেম ফাইলও আছে। বুঝতে পারছেন? একটা ফাইলেই আমি প্রথমে এই ক্লাস লিখছি, তারপরে এই ক্লাস লিখছি, তারপরে এই ক্লাস লিখছি। সো লিখে যখন কাজ করছি তখন আমি এভাবে ক্রিয়েট করে কাজ করতে পারবো, এটা কোনো প্রবলেম না। একটু পরে আমরা হচ্ছে কোডিংটা দেখব। এইটুকু বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, এইটুকু যদি বুঝতে প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। সিঙ্গেল
মাল্টি লেভেল আর মাল্টিপল হায়ারার্কিক্যাল এগুলো হচ্ছে আমরা পরে দেখবো, নেক্সট দিন দেখবো, সমস্যা নেই। আর অ্যাম্বিগুইটি অলরেডি আমরা দেখে ফেলছি। সো একটা কাজ করি আমরা একটু, এই যে কাজগুলো করলাম একটা কনস্ট্রাক্টরের আমরা হচ্ছে কলিং দেখে ফেলি কয়েকটা, আর প্লাস হচ্ছে এই যে ইনহেরিটেন্স করলাম, ইনহেরিটেন্সটা একটু কোডিং এ দেখে ফেলি, দেখে আমরা দেখি যে রেজাল্টগুলো ঠিকমতো আসছে। জাস্ট আপনারা আমার কাজগুলো দেখেন। এগুলো বুঝতে প্রবলেম আছে কারো? সো আমরা একদম ফার্স্ট থেকে শুরু করি। আর এটা দিতে না আচ্ছা একটু খেয়াল করেন, আমরা কি দেখবো? কনস্ট্রাক্টর আর হচ্ছে ইনহেরিটেন্স একটু দেখবো। সো ফার্স্টে জাভা প্রজেক্ট খুলবো, নিউ থেকে ফাইলে নিউতে যাব, জাভা প্রজেক্ট। সো নাম দিব কি? প্রজেক্টের নাম। সো প্রজেক্টের নাম দিলাম সাপোজ, আমরা এখানে কি করব? কনস্ট্রাক্টর। সো কনস দিলাম। স্যার জি স্যার লোকেশন এখানে চেঞ্জ করে দিলে তারপর কাজ করে না কেন? আচ্ছা লোকেশন চেঞ্জ করে দিলে কাজ করে না কেন এটা দেখতে হবে, ডিপেন্ডস করে কেন কাজ করে না। স্যার ওই আমি অন্য লোকেশনে ইয়ে করছিলাম তারপর কাজ করে না। করার কথা, হয়তো কোনো একটা কিছু মিসিং আছে। ইউজ এ প্রজেক্ট স্পেসিফিক জিআরই দিবেন, দিয়ে হচ্ছে কাজ করবেন, এখন ফিনিশ দিবেন। সো আপনাদের কি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, এই যে এখানে একটা প্রজেক্ট আসছে। সো আমাদের প্রজেক্টের নাম কি? কমস। বাকিগুলো আমরা একটু রিমুভ করে দিই। সো এইখানে আমরা কি করব? একটা নতুন প্যাকেজ ক্রিয়েট করব। প্যাকেজের নাম কি দিব? সেম দিতে পারি, ওকে সেম দিই, প্রবলেম নাই। সো কনস্ট নামে আরেকটা প্যাকেজ ক্রিয়েট হলো, এইটার আন্ডারে আমি কি করব? একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম কি দিব বলেন? সাপোজ দিলাম কনস্ট্রাক্টর, অথবা আমি দেই ক্লাসের নাম জাস্ট অ্যানিমেল ক্লাস দেই একটা। এখান থেকে আমরা কি করব? একটা অ্যানিমেল ক্লাস ক্রিয়েট করলাম, ওকে ফাইন, একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করব? এই অ্যানিমেল ক্লাসের একটা অ্যাট্রিবিউট দেই। সাপোজ অ্যানিমেলের হচ্ছে আমরা একটা কি করি? নেম দেই আগে, স্ট্রিং দিলাম, নেম হচ্ছে একটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করলাম। তারপর অ্যানিমেলের হয়তো এইজ লিখলাম, যে এইজ কি থাকবে। তারপর হয়তো অ্যানিমেলের কালার দিলাম, কালার কি থাকবে? স্ট্রিং এ থাকবে। সো কালার। এখন আমরা কি বলতেছিলাম? যে অবজেক্ট ক্রিয়েট করব, এন্ড এট দ্য টাইম অফ ক্রিয়েশন অফ অবজেক্ট তখন আমরা কি কিছু ভ্যালু পাস করে দেব, এন্ড ভ্যালুগুলো এখানে অ্যাসাইনিং করবে কনস্ট্রাক্টর। বাট তার আগে কি আমাকে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে। সো আমি কি করি? একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি, কনস্ট্রাক্টর নেম আর ক্লাসের নেম সেম হবে। সো সেম, যেহেতু এখানে আমি তিনটা অবজেক্টের প্যারামিটার হচ্ছে অ্যাসাইন করব, সো আমি কি করলাম? তিনটা ভ্যালু হচ্ছে প্যারামিটার আকারে নিব। প্রথমটা নিব স্ট্রিং, সাপোজ স্ট্রিং নিলাম n1, তারপরে নিব ইন্টিজার, এইজের জন্য লিখলাম a, তারপরে আরেকটা স্ট্রিং নিলাম n2। এখন আমি কি করব? নেমের মধ্যে রাখবো কি? n1, তারপরে এইজের মধ্যে রাখতেছি হচ্ছে a, আর লাস্টে কালারের মধ্যে রাখতেছি হচ্ছে কি? n2। সো আমার কনস্ট্রাক্টর ক্রিয়েট করা শেষ। এখন আমি কি অবজেক্ট ক্রিয়েট করব? অবজেক্টের নেম কি? ক্লাসের নেম ফার্স্টে, তারপরে ও অবজেক্টের নেম দিলাম সাপোজ ওবিজে, তারপর নিউ দিয়ে অ্যানিমেল। এখন আমাকে কনস্ট্রাক্টরের মধ্যে কি প্যারামিটার পাস করতে হবে। দেখেন আমি ওই সময় বলতেছিলাম না যে একবার যদি আপনি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলেন তাহলে আর ডিফল্ট কনস্ট্রাক্টর কি কাজ করে না। সো এখানে দেখেন ফার্স্টেই কিন্তু যখন আমি ডিফল্ট দিছি একটা এররের মতো রেড মার্ক চলে আসছে। সো তার মানে কি? সে কনস্ট্রাক্টর খুঁজে পাচ্ছে না। সো প্যারামিটার যদি আমি এখানে যদি এটা কেটে দেই তখন দেখেন তখন কিন্তু আবার এটা ঠিক হয়ে যাবে, কারণ তখন সে ডিফল্ট একটা প্যারামিটার
সরি ডিফল্ট একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেয়, বাট যখনই আমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করব সাথে সাথে এখানে একটা রেড মার্ক চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, প্যারামিটার দিতে হবে তিনটা। একটার নাম দিতে হবে কি, প্রথমে নেম, সাপোজ দিলাম লায়ন, লায়নের জন্য আমাকে কি করতে হবে, কোটেশন দিতে হবে। তারপর আমি সেকেন্ডে দিলাম হয়তো এইচ, সাপোজ দিলাম 10, লাস্টে দিলাম কালার, সাপোজ লায়নের কালার কি বলেন, ব্রাউন, সাপোজ ব্রাউন কালার দিলাম। এই তিনটা আমি দিলাম। এখন আমি এই তিনটার ভ্যালু প্রিন্ট করতে চাই, আমি এইখানেও প্রিন্ট করতে পারি অথবা আমরা একটা মেথডও লিখতে পারি। সাপোজ মেথড লিখি void display, এই মেথডটা কি ক্লাসের আন্ডার আছে, সো এটাকে অ্যাক্সেস করতে গেলে আপনার অবজেক্টের থ্রুতে রেফারেন্স অ্যাক্সেস করতে হবে। এখানে আমি কি করলাম, প্রিন্ট করলাম system.out.println, প্রথমে দিচ্ছি কি, প্রথমে দিচ্ছি হচ্ছে আমি নেম, তারপরে হচ্ছে প্লাস দিব, একটা স্পেস দিব, তারপরে প্লাস দিয়ে দিব আইডি না সরি এইচ, তারপরে হচ্ছে আবার একটা স্পেস দিয়ে আমরা কি করতেছি, কালার প্রিন্ট করতেছি। সো আমাদের তিনটা প্রিন্ট করা শেষ। এখন আমি কি করব, অবজেক্টের থ্রুতে কি করব, এগুলাকে অ্যাক্সেস করব। সো অবজেক্ট ডট যদি আমি ডিসপ্লে দেই তাহলে আমার কি চলে আসার কথা, এই যে লায়ন 10 আর ব্রাউন দিচ্ছি, এটা কি এই কনস্ট্রাক্টরের থ্রুতে চলে আসবে এই অবজেক্টের আন্ডারে নেম এইজ আর কালারে। আর যখন ডিসপ্লে মেথডটা কল দিব, নেম এইজ আর কালারে হচ্ছে লায়ন 10 আর হচ্ছে ব্রাউন প্রিন্ট হবে। এখন প্রিন্ট করে দেখলাম কি লায়ন 10 আর ব্রাউন চলে আসছে, কারণ আমি অবজেক্টের কনস্ট্রাক্টরের রেফারেন্স হচ্ছে এগুলো পাস করে আসছি। তো সবাই বুঝতে পারতেছেন? কিভাবে কনস্ট্রাক্টর কাজ করলো। এখন আমাদের আরেকটা কনসেপ্ট ছিল না, কনস্ট্রাক্টর ওভারলোডিং, যে আমি যদি ডিফারেন্ট কনস্ট্রাক্টর ইউজ করি, সো আমি এখানে আরেকটা কনস্ট্রাক্টর ইউজ করলাম। এইটার কাজ হচ্ছে কি, আমি শুধুমাত্র হচ্ছে নেম আর এইজ দিব। সাপোজ সো নেমের জন্য স্ট্রিং দিলাম n1, আর এইখানে দিলাম কি ইন্টিজার, সাপোজ এইজের জন্য a, আর কিছু দিব না। সো এখানে আমি কি করলাম, এখন নেম ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে n1 আর এইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে a। সো এখন যদি আমি ডিসপ্লে মেথডটা কল দিই, সাপোজ এইটার একটা অবজেক্ট ক্রিয়েট করব, এইটার অবজেক্ট ক্রিয়েট করলাম, নাম দিলাম হচ্ছে obj2, সাপোজ অ্যানিমাল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম obj2 দিয়ে, এখানে দিলাম কি নিউ অ্যানিমাল। এখন এই কনস্ট্রাক্টরের কাজ করার জন্য আমরা কি করব, জাস্ট দুইটা প্যারামিটার দিব, কারণ এই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করছি আমরা দুইটা প্যারামিটার দিয়ে। সো কি কি প্যারামিটার দিব, ফার্স্ট ওয়ান উইল বি স্ট্রিং টাইপ নেম এন্ড সেকেন্ড ওয়ান উইল বি ইন্টিজার টাইপ এইজ। সো নেম সাপোজ দিলাম হচ্ছে টাইগার, আর সেকেন্ড ওয়ান হচ্ছে এইজ দিলাম 20। সো এখন যদি আমি রান করি তাহলে আমি কি করতে পারবো, দুইটা যদি ডিসপ্লে করে দেখি। সো এখন রান করলাম, দেখেন প্রথমটাতে কি আসছে, লায়ন 10 ব্রাউন আসছে। সো লায়ন 10 ব্রাউন কেন, কারণ প্রথম যে লায়ন 10 ব্রাউন দিছি এইটার সাথে ম্যাচ করে হচ্ছে এই কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরে কি নেমের ভ্যালু দিয়ে দিচ্ছে লায়ন, এইজের ভ্যালু দিয়ে দিচ্ছে 10, কালারের ভ্যালু n2। সেকেন্ড ওয়ান যখন আমি করলাম, এখানে দিলাম স্ট্রিং আর হচ্ছে ইন্টিজার। সো স্ট্রিং আর ইন্টিজার হচ্ছে প্যারামিটার ম্যাচ করে এই কনস্ট্রাক্টর, যেটাতে নেম দিচ্ছে n1 এ, অর্থাৎ এই টাইগারটা নেম হিসেবে যাচ্ছে এন্ড h20 তে এইজ হিসেবে যাচ্ছে। কিন্তু এইখানে আমি কিন্তু কোনো কালার দেইনি। সো কালারটা কি ছিল, ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু কি নাল। সো যখন আমি প্রিন্ট করলাম নেম এইজ আর কালার, নেম আর এইজ ঠিকমতোই আসছে, বাট কালার যেহেতু কোনো ভ্যালু দেইনি, সো ডিফল্ট ভ্যালু ছিল নাল, নালটা প্রিন্ট হয়ে গেছে। সো বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি কনস্ট্রাক্টর আমরা বুঝে গেছি। কনস্ট্রাক্টরের থ্রুতে যদি আমাকে কোনো ভ্যালু অ্যাসাইন করতে বলা হয় তাহলে আমরা এইভাবে করতে পারবো। আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো।